তো আজকে হচ্ছে আমাদের ম্যাথমেটিকার প্রথম ক্লাস ধরে নিই যে আমরা বন্ধের আগে যেটা করছিলাম মনে করি যে ওটা মনে নাই। তো আমি একেবারে শুরু থেকেই দেখাচ্ছি। তো তোমাদের কাছে এই মুহূর্তে যাদের ম্যাথমেটিকা অ্যাভেলেবল আছে তারা তো হচ্ছে আমি ডেস্কটপে যেভাবে দেখাচ্ছি সেভাবেই প্র্যাকটিস করতে পারবা। আর যাদের কাছে নাই তারা হচ্ছে উলফ্রাম ক্লাউড ইউজ করে প্র্যাকটিস করবা আপাতত। দেন হচ্ছে যখন তোমার কাছে ম্যাথমেটিকা অ্যাভেলেবল হয়, যখন তুমি ঢাকা আসো বা হচ্ছে তোমার কাছে ল্যাপটপ বা ডেস্কটপের অ্যাক্সেস আসবে, তখন তো ওখান থেকে এই লেকচার দেখে দেখে, যেহেতু এই লেকচার গুলো রেকর্ডেড থাকবে, সো লেকচার দেখে দেখে প্র্যাকটিস করতে পারবা। সো আই হোপ তেমন কোনো অসুবিধা হবে না কারণ। আচ্ছা, তো প্রথমেই হচ্ছে আমরা একেবারে শুরু থেকেই শুরু করি যে কিভাবে ম্যাথমেটিক্যাল লঞ্চ করতে হয় বা ম্যাথমেটিক্যাল চালু করতে হয় ডেস্কটপের ক্ষেত্রে। তো ম্যাথমেটিক্যাল কি জিনিস সেটা আগে একটু বলে নেই যে এটা তুমি জাস্ট চিন্তা করো যে তোমার কাছে একটা সফিস্টিকেটেড বা কমপ্লিকেটেড একটা ক্যালকুলেটর আছে, আর কিছু না। ঠিক আছে? সায়েন্টিফিক ক্যালকুলেটরও তুমি একসময় ইউজ করতে পারতা না, তাই না? আমরা বা আমি আমার কথাই বলি, আমিও যখন ক্লাস 5 6 7 এর ছিলাম তখন দেখতাম যে বড় ভাইরা হচ্ছে সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করে, জিনিসটা জানি কি 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 করা যায় কে জানে। তো তখন আমি পারতাম না, বাট যখন হচ্ছে তুমি ক্যালকুলেটরটা নিজে কিনছো, কিনে নিজে একটু দেখছো যে আসলে কি ঘটনা, কি কোনটা চাপলে কি হয়, তারপরে আস্তে আস্তে তুমি ফ্যামিলিয়ারাইজ হইছো যে হ্যাঁ তাহলে এই অপারেশন গুলো করা যায়। প্রথমে কিন্তু ওটাও তোমার কাছে আননোন ছিল। তো ম্যাথমেটিক্যাল ব্যাপারটাও এরকম, এটা হচ্ছে একটা কম্পিউটার বেসড ক্যালকুলেটর, একটা খুব সফিস্টিকেটেড, এখানে অনেক অপশন আছে, অনেক ফাংশন আছে, অনেক কিছু করা যায়। তো আমরা যেহেতু নতুন, আমাদের কাছে একটু ভয় লাগতে পারে যে আসলে এটা দিয়ে কি কি করা যায় জানি না, বাট ভয় পাওয়ার কিছু নাই। জাস্ট থিঙ্ক অফ থিঙ্ক ইট অ্যাজ এ ক্যালকুলেটর। ঠিক আছে? ক্যালকুলেটর চিন্তা করে এটা দিয়ে কি কি করা যায় আমরা দেখবো। এটাতে করতে গেলে আমাদের ভুল হবে, ভুল কমান্ড দিব, তাতে কোনো সমস্যা নাই। ভুল কমান্ড দিলে কম্পিউটার কি বলবো, বার্স্ট হয়ে যাবে না। ঠিক আছে? কম্পিউটারের মতোই থাকবে। হয়তো ভুল কমান্ড দিলে তোমার এক্সিকিউট হবে না কমান্ডটা, সেটা ভয় পাওয়ার কিছু নাই যে কম্পিউটার নষ্ট হয়ে গেল কিনা বা এরকম কিছু না। ঠিক আছে? বড় জোর উলফ্রাম ম্যাথমেটিকা যে সেটা ক্র্যাশ করতে পারে। ঠিক আছে? ক্র্যাশ করলে আবার ইনস্টল করে নিলেই হলো। আচ্ছা, যাই হোক। তো প্রথমে হচ্ছে আমরা ম্যাথমেটিকা লঞ্চ করার জন্য এরকম একটা আইকন থাকে আমাদের ডেস্কটপে, এরকম একটা আইকন থাকে, স্পাইক বলে এটারে। তো এই আইকনে ডাবল ক্লিক করব আমরা। ডাবল ক্লিক করলেই এইরকম একটা উইন্ডো আসবে। এক সেকেন্ড, একটু সময় নিচ্ছে। এই যে এইরকম একটা উইন্ডো আসবে, তোমরা কি দেখতে পাচ্ছ উইন্ডোটা সবাই? ম্যাথমেটিকার উইন্ডোটা কি তোমরা সবাই দেখতে পাচ্ছ কিনা? জি স্যার। আচ্ছা, এরকম একটা উইন্ডো আসবে। ঠিক আছে? তো এরকম আমি এখানে আসলে ম্যাথমেটিক্যাল 12 আমার মানে পার্সোনাল যে পিসি, সেখানে ম্যাথমেটিক্যাল 12 দেওয়া। তো এটাও সমস্যার কিছু নাই। তোমরা হচ্ছে যখন ওপেন করবা তখন হয়তো তোমাদের ফ্রম 9 এ হয়তো হুবহু এরকম না আসলেও মানে কাছাকাছি একটা উইন্ডো আসবে। তো সেখানে দেখবা যে এই যে নিউ ডকুমেন্ট বা নোটবুক নামে একটা ব্যাপার আছে, এরকম একটা ব্যাপার থাকবে, নিউ নোটবুক। এখানে এই নোটবুক দেখো, নোটবুক নামে একটা লেখা আছে, নিউ নোটবুক। সো আমরা এই নোটবুকে ক্লিক করলে এই যে এরকম একটা তখন নতুন আর একটা উইন্ডো আসবে। আমরা যা কিছু আপাতত আসলে ম্যাথমেটিকাতে অনেক ধরনের নোটবুক ওপেন করা যায়। তো আমরা হচ্ছে নর্মাল যে নোটবুক সেটা নিয়ে কাজ করবো। এর জন্য নোটবুক আসলে চিন্তা করতে পারো এটা একটা পেজের মতো বা একটা বইয়ের মতো, তুমি এখানে কমান্ড টমান্ড লিখে সেভ করবা আর কি। তো প্রথমে হচ্ছে আমি নোটবুক ওপেন করার পরে এটা এখনো সেভ করা হয় নাই। ঠিক আছে? এটা কিন্তু এখনো নট সেভড। সো এটা সেভ করতে হলে আগে হচ্ছে এই যে মানে ইগুলো কি দেখা যায়, লেখাগুলো কি দেখা যায়? তোমরা কি মানে লেখাগুলো দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই যে উপরে দেখো, উপরে একেবারে ডান দিকে ফাইল আছে, তারপরে এখানে সেভ আছে। বা তুমি কিবোর্ড থেকে কন্ট্রোল যে বাটন আর এস যে লেটারটা, এই দুইটা একসাথে চাপ দিলেও হবে, যে এখানে কন্ট্রোল প্লাস এস লেখা আছে। তো এটা কিবোর্ড থেকেও দিতে পারো বা এখানে ফাইলে এসে দেন সেভে ক্লিক করলে এখন তোমাকে জানতে চাচ্ছে যে তুমি এটা কোন জায়গাতে সেভ করতে চাও। ঠিক আছে? তো তাহলে আমরা ধরো আমাদের এই ফাইলটা যেখানে আছে যে ওকে, সো ওয়ান, এখানে ধরো এই যে প্র্যাকটিস নামে একটা ফোল্ডার আমি খুলে রাখছিলাম,
সেইখানে গিয়ে আমি হচ্ছে এখন এখানে নিচে নাম দেওয়া আছে কি দেখো, নাম দেওয়া আছে untitled1.nb, ঠিক আছে। তো এখানে আমি untitled1.nb নাম না দিয়ে ধরো প্রথম নাম দিলাম যে এটা হচ্ছে লেকচার 1, ঠিক আছে। লেকচার 1 জাস্ট ওই .nb অংশটা বাদ দিয়ে প্রথম অংশটাকে রিনেম করে দেন সেভ দিলেই এটা হচ্ছে এই যে এখন উপরে দেখো, এই যে উপরে এখানে লেকচার 1.nb জায়গায় আনটাইটেলড 1 এর জায়গায় লেকচার 1.nb চলে আসছে, ঠিক আছে। তো এখন এটা সেভ হয়ে গেল। আমরা শুরুতেই সেভটা দেখালাম এই জন্য কারণ তুমি যখন কম্পিউটারে কাজ করবা যদি ইউপিএস না থাকে তোমার, তাহলে বাই চান্স যদি হঠাৎ করে কারেন্ট চলে যায় বা কম্পিউটারটা কোনো কারণে শাটডাউন হয়ে যায়, তাহলে তুমি যা করছো সব লস্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এই জন্য আগে থেকে সেভ করে নিয়ে দেন হচ্ছে আমরা একটা করে কমান্ড লিখবো, আবার হচ্ছে কিছুক্ষণ পর পর Ctrl+S এটা চাপ দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন এটা ওপেন হলো, এই যে এখানে দেখো একটা কার্সরের মতো ব্লিঙ্ক করতেছে, মানে তুমি যা কিছু লিখবা লিখলে এখানে লেখা হবে। সো একেবারে শুরুতেই ধরো আমরা সবচেয়ে সহজ ক্যালকুলেশন 1+1 এরকম একটা ক্যালকুলেশন করি, যে 1 হচ্ছে কিবোর্ড থেকে আমি 1 চাপ দিলাম, তাহলে যে এখন 1 উঠলো, তারপরে প্লাস চাপ দিলাম, এখন প্লাস উঠলো, দেন হচ্ছে ধরো 2 চাপ দিলাম, তাহলে 1+2। এই একেবারে সিম্পল ক্যালকুলেশনটা এখন আমি এক্সিকিউট করব। মানে এটা তো লিখলাম, এখন ওকে বলতে হবে যে তুমি এটা যোগ করো, ঠিক আছে। এটা বলার জন্য হচ্ছে আমার কিবোর্ডের শিফট এবং এন্টার এই দুইটা বাটন একসাথে চাপ দিতে হবে, শিফট আর এন্টার, অথবা ওই যে কিবোর্ডে একটা সাইডে নাম্বার প্যাড থাকে, এখন কিবোর্ড তো আর এই মুহূর্তে আমার সামনে নাই, তাহলে আমি দেখাতে পারতাম, মানে ভার্চুয়াল কিবোর্ড দিয়েও দেখাতে পারি। আচ্ছা, এক সেকেন্ড। না, ভার্চুয়াল কিবোর্ড, আচ্ছা ঠিক আছে থাক। ওকে, সো 1+2, এখন আমি শিফট প্লাস এন্টার তুমি কিবোর্ড থেকে একসাথে চাপ দিলেই এই যে এন্টার দিলাম, এখন দেখো কি আসলো, আউটপুট আসলো 3। সো আউটপুট 3 আসার কথা, তার মানে ঠিক আছে, ও ঠিকঠাক ভাবে কাজ করছে। এখন এখানে সেই সাথে আরো কিছু জিনিস আসছে, কি দেখো, প্রথমে একেবারে উপরে এই যে লেকচার 1.nb এর পরে একটা ছোট্ট একটা স্টার মার্ক আছে, এই যে এই জায়গাটাতে, ঠিক আছে, ছোট্ট একটা স্টার মার্ক আছে, অর্থাৎ এখন তুমি নতুন একটা কমান্ড এক্সিকিউট করছো এবং এই জিনিসটা এখনো সেভ করো নাই। এই জন্য এখানে এই যে ক্রিকেট খেলায় আমরা ক্রিকেট ম্যাচে দেখবা যে যারা লাইভ যদি ম্যাচ দেখে থাকো, ক্রিকেট ম্যাচ যারা দেখো, তো হচ্ছে সাধারণত অনেক সময় দেখা যায় যে স্কোরবোর্ড যখন দেখায় কোনো ব্যাটসম্যান যদি অপরাজিত থাকে, মানে আউট হয় নাই, তার নামের পাশে উপরে একটা স্টার মার্ক থাকে, বা দুইজন ব্যাটসম্যান ব্যাটিং করতেছে তখন ওই দুজনের উপরে স্টার মার্ক থাকে যে এরা এখন কারেন্টলি ব্যাটিং করতেছে, তো এরা এখন আউট হয় নাই। তো এইখানে ব্যাপারটা অনেকটা সেরকম, যে এই কমান্ডটা তুমি এখনো সেভ করো নাই, এই কমান্ডটা এই মাত্র রান করছো, এই নোটবুকটা এখনো সেভ করা হয় নাই আপডেট হওয়ার পরে, সো এই কারণে এখানে একটা স্টার মার্ক উঠে আছে। এখন আমি যদি আবার এই ফাইলে গিয়ে তারপরে সেভ চাপ দেই, বা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং এস একসাথে চাপ দেই, এই যে চাপ দিলাম, এখন দেখো এই যে উপরে এনবি এর পরে যে স্টার মার্কটা ছিল সেটা চলে গেছে, তার মানে এটা এখন সেভড। ওকে, আচ্ছা, এখন আমরা এখানে আরো কিছু জিনিস দেখতে পাচ্ছি, যে এই যে ইন তারপরে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে একটা 1 লেখা উঠছে, আবার এখানে আউট দিয়ে একটা 1 লেখা উঠছে, এবং এই যে এই পাশে দেখো কিছু থার্ড ব্র্যাকেট উঠে আছে একেবারে ডান দিকে, উইন্ডোর একেবারে ডান দিকে। তো এই জিনিসগুলো কেন আসলো এটা একটু ব্যাখ্যা করি। এখানে ইন 1 এগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল বাই ডিফল্ট আসবে, আমি কিন্তু জাস্ট 1+2 লিখছিলাম, তাই না, আমি তো ইন 1 আউট 1 এগুলো তো আমি লিখি নাই। তো এগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল বাই ডিফল্ট, মানে সিনট্যাক্স যে অটোমেটিক্যালি চলে আসে। ইন 1 মানে হচ্ছে ইনপুট 1, আমি এই নোটবুকের প্রথম ইনপুট এটাই দিছিলাম, এই জন্য এটা হচ্ছে ইনপুট 1। দেন হচ্ছে আউট 1 মানে হচ্ছে আউটপুট 1, ঠিক আছে। তারপরে এই যে যে ছোট ছোট থার্ড ব্র্যাকেট গুলো আছে, এগুলোকে আমরা বলি এক একটা সেল। তো এই যে এই ইনপুটটা একটা সেলের মধ্যে আছে, দেখো ইনপুটের জন্য, মানে ইনপুটের অংশটা একটা থার্ড ব্র্যাকেট দিয়ে আটকানো ডান দিকে, আর একইভাবে আউটপুটের অংশটাও আটকানো, এটা হচ্ছে ইনপুট সেল, এটা হচ্ছে আউটপুট সেল, আর এই দুইটা ব্র্যাকেট আবার আরেকটা বড় ব্র্যাকেটের মধ্যে আটকানো, এটা হচ্ছে এই গ্রুপিং করার জন্য, মানে এই দুইটা ইনপুট আউটপুট একসাথে কানেক্টেড, গ্রুপ টুগেদার, যে কারণ এই ইনপুটের আউটপুট হচ্ছে এইটা, ঠিক আছে।
এই জিনিসগুলো কাজ কি, মানে এই থার্ড ব্র্যাকেট বা এই সেল দিয়ে আমার লাভ কি, সেটা আসলে আরো পরে বোঝা যাবে। এই মুহূর্তে আমরা জাস্ট এটুকু আমি তোমাদের দেখাই। ধরো তুমি যদি এখানে ক্লিক করো, ডাবল ক্লিক করো এই ইনপুট ব্র্যাকেটটার মধ্যে, সেলটার যে ব্র্যাকেট আছে সেল ব্র্যাকেট, এইগুলোকে সেল ব্র্যাকেট বলে। তো সেল ব্র্যাকেটের মধ্যে ডাবল ক্লিক করলে দেখো আউটপুটটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো মানে ভ্যানিশ হয়ে যাচ্ছে বলতে শো করতেছে না। আবার হচ্ছে আমি যদি ওই গ্রুপিং যে ব্র্যাকেটটা, অর্থাৎ একেবারে বাম দিকের বড় ব্র্যাকেটটা, এটাকে বলে গ্রুপিং ব্র্যাকেট, ঠিক আছে? তো এই গ্রুপ ব্র্যাকেটের মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে আবার আউটপুটটা শো করতেছে। আর যদি ইনপুটটাকে মিনিমাইজ করতে চাই তাহলে হচ্ছে আউটপুট ব্র্যাকেটটার মধ্যে যদি ডাবল ক্লিক করি তাহলে দেখো ইনপুটটা আবার ভ্যানিশ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এগুলো করে সুবিধা হচ্ছে যে অনেক সময় আমাদের দেখা যায় যে আউটপুটটা দেখানো জরুরি, ইনপুটটা দেখানো জরুরি না। তো সেই ক্ষেত্রে আমরা ইনপুটটাকে এইভাবে সাপ্রেস করতে পারি, মানে হাইড করে দিতে পারি। আবার অনেক সময় দেখা যায় যে আউটপুট অনেক বড় একটা আউটপুট আসছে, যার কারণে আসলে মানে নোটবুক অনেক কমপ্লিকেটেড দেখাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে জাস্ট আউটপুটটাকে হাইড করে রাখতে পারি, ঠিক আছে? যে ইনপুটটাকে ডাবল ক্লিক করে আউটপুট আর আমি যখন প্রয়োজন তখন আমি ওটাকে মানে বের করলাম বা দেখালাম, শো করলাম, আর যখন দরকার নেই তখন হাইড করে রাখলাম। আচ্ছা, যাই হোক, তো এছাড়াও এটার আরো কাজ আছে, সেটা আপাতত এখন দেখাচ্ছি না। এখন এইটুকু মোটামুটি আমাদের বোঝা গেল যে কিভাবে কমান্ড লিখতে হয় আর কিভাবে সেটা এক্সিকিউট করতে হয়। যে কোনো কমান্ড আমি লিখার এরকম যে কার্সর থাকবে, ব্লিঙ্ক করবে, সেখানে আমি লিখবো, লেখার পরে তারপরেই শিফট এন্টার চাপ দিলেই এক্সিকিউট হয়ে যাবে। আচ্ছা, তো আর আরেকটা ব্যাপার হচ্ছে যে একটা করে কমান্ড তুমি নতুন দেওয়ার পরে, ধরো এখন আমি নতুন আরেকটা কমান্ড দিলাম, যে সাপোজ 10 তারপরে হচ্ছে ডিভাইডেড বাই 5, ঠিক আছে? আর একটা কমান্ড দিলাম, শিফট এন্টার দিলাম, আউটপুট চলে আসলো। আবার এই যে এখানে স্টার মার্ক চলে আসছে, তার মানে আমি সেভ করি নাই। এবার আবার কন্ট্রোল প্লাস এস চাপ দিলাম, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখো, আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। বাসায় হয়তো অনেকের ইউপিএস আছে, বা যারা ল্যাপটপে কাজ করো তাদের তো কোনো অসুবিধা নাই, কারণ ল্যাপটপ তো আর ঠাস করে বন্ধ হয়ে যাবে না, তোমাকে অবশ্যই মানে হঠাৎ করে বন্ধ হবে না, চার্জ না থাকলে বলবে যে চার্জ নাই। তো কিন্তু ডেস্কটপের বেলায় যদি ইউপিএস না থাকে, বা ল্যাবে আমরা যখন কাজ করি, আমাদের ল্যাবে হয়তো সব পিসিতে হয়তো ইউপিএস এর পাওয়ার ঠিক মতো নাও থাকতে পারে, ঠিক আছে? যদি কোনো বা যে কোনো কারণে যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায়, তখন কিন্তু তুমি কাজগুলো সব লস্ট হয়ে যাবে। তো এই জন্য একটা করে কমান্ড দেওয়ার পরই সাথে সাথে কন্ট্রোল এস দিবা, যে ওটা ভুল হোক বা ঠিক হোক, তোমার কমান্ডটা তুমি যেটুকু করছো সেটুকু যেন সেভ করা থাকে। বাই চান্স কম্পিউটারটা শাটডাউন হয়ে গেলেও তোমার ওই নোটবুকটার মধ্যে ওই কমান্ড গুলো থেকে যাবে। আচ্ছা, এখন সর্বপ্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে যে সর্বপ্রথম তো দুইটা দেখা জিনিস, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে ম্যাথমেটিকাতে হেল্প বা সাহায্য নিতে হয় ম্যাথমেটিকের কাছ থেকে। এই জিনিসটা জানা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আমি ম্যাথমেটিকা সবকিছু আমি নিজেও জানি না, যেটা সত্য কথা। ম্যাথমেটিকা এত বেশি কমপ্লিকেটেড এবং এত বেশি হিউজ, এখানে এত বেশি কমান্ড আছে যে সব কমান্ড আমার নিজেরও জানা নাই, ঠিক আছে? এটা সম্ভব না। তো তাহলে আমি যে জিনিসটা আমি জানি না, তাহলে তো আমাকে অবশ্যই ওই ম্যাথমেটিকা থেকে হেল্প নেওয়ার একটা সিস্টেম জানতে হবে, যে আসলে কিভাবে খুঁজে বের করা যায় যে কোনো কিছু ম্যাথমেটিকাতে আমি কিভাবে করব। সো প্রথম যেই হেল্পটা আমাদের লাগবে সেটা হচ্ছে ম্যাথমেটিকার নিজস্ব একটা হেল্প সেন্টার আছে। এই যে উপরে গেলে দেখবা, এখানে দেখো হেল্প নামে একটা ট্যাব আছে। সো এই হেল্প অপশনে ক্লিক করলে এখানে উলফ্রাম ডকুমেন্টেশন নামে একটা কথা আছে, উলফ্রাম ডকুমেন্টেশন। সো এইটাতে আমি যদি ক্লিক করি তাহলে দেখো নতুন আরেকটা উইন্ডো ওপেন হয়েছে। এই উইন্ডোটা কি দেখতে পাচ্ছ তোমরা? নতুন আরেকটা উইন্ডো ওপেন হয়েছে, এই উইন্ডোটা দেখা যাচ্ছে? স্যার আচ্ছা, তো এরকম একটা উইন্ডো ওপেন হবে। এটা হচ্ছে উলফ্রাম ল্যাঙ্গুয়েজ ডকুমেন্টেশন সেন্টার, বা সহজ কথায় বললে এখান থেকে আমরা হেল্প পাবো। এইখানে যে উপরে দেখো, অলরেডি আমি এটা ওপেন করার সাথে সাথে উপরে একটা কার্সর ব্লিঙ্ক করতেছে, এবং এখানে যে সার্চ অপশন, মানে সার্চের যে আইকন, সেটা দেওয়া আছে। তার মানে তুমি যা কিছু সম্পর্কে সার্চ করতে চাও তুমি সেটা এখানে লিখবা, ঠিক আছে? ধরো সহজ কথা, যে আমি ধরো যে আমি মানে যোগ কিভাবে করতে হয় ম্যাথমেটিকাতে সেটাই আমি জানি না, ঠিক আছে?
যে ম্যাথমেটিক্যালতে কিভাবে যোগ দুটা নাম্বার যোগ করবো আমি জানি না, তাহলে আমি যোগের ইংরেজি কি? অবশ্যই ইংরেজিতে সার্চ দিতে হবে, বাংলায় না, ঠিক আছে? সো যোগের ইংরেজি হচ্ছে অ্যাডিশন, তো আমি অ্যাডিশন লিখলাম, অ্যাডিশন বানানটা লিখে এরপরে হচ্ছে আমি এন্টার দিলাম। এখন আবার শিফট এন্টার দেওয়ার দরকার নাই, নর্মাল এন্টার দিলেই হবে, বা এই সার্চ আইকনে ক্লিক করলেই হবে। তো এখন এই যে অ্যাডিশন লিখে সার্চ দেওয়ার পরে দেখো অনেক ধরনের সার্চ রেজাল্ট আসছে। শুরুতে যেটা আছে দেখো প্লাস নামে একটা কথা প্রথমে আছে, ঠিক আছে? তো প্লাস, তাহলে প্লাস তো অ্যাডিশনের সাথে কাছাকাছি, হয়তো অ্যাডিশন নামে এক্স্যাক্টলি কিছু আসে নাই, বাট প্লাস নামে একটা কথা আসছে, তো সেটা দেখতে পারি। তো তাহলে আমি এই প্লাসের মধ্যে ক্লিক করি, দেখি কি দেখায়। তাহলে প্লাসের মধ্যে ক্লিক করলে দেখাচ্ছে যে এই যে এখানে দেখো শুরুতেই লেখা আছে, একটু বড় করি আমি লেখাগুলো, তোমরা কি দেখতে পাচ্ছ? আচ্ছা, তাহলে দেখো এখানে লেখা আছে যে x plus y plus z represents a sum of terms, তার মানে এই যে এক্সাম্পল এখানে, তারপরে দেখো এটা হচ্ছে ডেসক্রিপশন, এরপরে এখানে এক্সাম্পলস এরকম একটা ট্যাব থাকবে, সেই এক্সাম্পলের মধ্যে বেসিক এক্সাম্পল, এখানে দুইটা এক্সাম্পল দেয়া আছে দেখো, যে 1 + 2 + 3 তুমি যদি এইভাবে লেখো তাহলে আউটপুট আসবে 6, তার মানে ওরা বলে দিচ্ছে যে কিভাবে তুমি যোগ করবা। বোঝা গেছে ব্যাপারটা? সো এইটা হচ্ছে আমাদের। এরপরে তুমি এখানে আরো এক্সট্রা অনেক কিছু থাকবে, যে আরো এক্সট্রা কি কি করতে পারো। দেখো তুমি এই যে প্লাস লিখে যদি হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে 1, 2, 3 লেখো, তাহলেও তোমাকে 6 আউটপুট দিবে, তার মানে দুই ভাবে করা যায়। আমি ম্যাথমেটিক্যালে যোগটা দুই ভাবে করতে পারবো, এই আমি সরাসরি প্লাস সাইন দিয়ে বা প্লাস যে সিম্বলটা আছে সেটা দিয়েও করতে পারি, এই যে 1 + 2 + 3 ভাবেও করতে পারি, অথবা আমি প্লাস যে কমান্ড আছে সেটা দিয়েও করতে পারি, প্লাস কমান্ড দিয়ে থার্ড ব্র্যাকেটের মধ্যে 1, 2, 3 এইভাবে কমান্ডে লিখে দিলে সেটাও 6 দিবে। তো ওই কমান্ডের ব্যাপারগুলো আমি পরে আসতেছি, ঠিক আছে? কমান্ড আমি আপাতত অ্যারিথমেটিক গুলো দেখাই, কমান্ড আমরা পরে দেখবো। তো এই হচ্ছে হেল্প নেওয়ার উপায়, যে আমি হচ্ছে যে জিনিসটা সম্পর্কে আমি জানতে চাই যে এটা কিভাবে করব, সেইটার একটা কিওয়ার্ড, ঠিক আছে, রিলেভেন্ট একটা কিওয়ার্ড, যেমন আমি যোগ করতে চাচ্ছি, সো আমি অ্যাডিশন লিখে সার্চ দিলাম, ঠিক আছে? তো তারপরে ওইটা না আসলেও হুবহু ওইটার কাছাকাছি একটা জিনিস চলে আসবে, ঠিক আছে? সো এইটা হচ্ছে আমাদের হেল্প নেওয়ার উপায়, এবং এই ম্যাথমেটিক্যাল এই প্রত্যেকটা হেল্প মানে কমান্ডের হেল্পলাইনে তুমি দেখবা যে হচ্ছে এরকম বেসিক এক্সাম্পল দেয়া আছে যে কিভাবে তুমি হচ্ছে কাজটা করবা। সো এই এক্সাম্পল গুলো যদি তুমি পড়ে বুঝতে পারো এবং কিভাবে খুঁজতে হবে কোনো একটা জিনিস এই ফ্রম ডকুমেন্টেশন সেন্টারে, এই জিনিসটা যদি তোমার জানা থাকে, তাহলে তুমি ম্যাথমেটিক্যাতে আশা করা যায় যে তুমি কোথাও আটকাবা না, ঠিক আছে? আচ্ছা, তো এটা তোমার এখন হেল্প নেওয়া হয়ে গেল, হেল্প নেওয়া হয়ে গেলে তুমি হচ্ছে এটা কেটে দাও, এখানে কেটে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা ওয়ে আছে হেল্প নেওয়ার, সেটা হচ্ছে সরাসরি এই যে আমাদের যে নোটবুকটা, সেইখানেও আমরা জিজ্ঞেস করতে পারি ম্যাথমেটিকাকে যে তুমি কোনো একটা জিনিস সম্পর্কে আমাকে হেল্প দাও, যে কিভাবে ওটা করতে হয়। যেমন একটু আগে আমরা দেখলাম যে প্লাস নামে একটা কমান্ড আছে ম্যাথমেটিকার, এবং প্লাস দিয়েও তুমি যোগ করতে পারো। এখন সাপোজ ধরো প্লাস দিয়ে কিভাবে যোগ করতে হয় সেটা তুমি ভুলে গেছো, বাট তোমার মনে আছে যে প্লাস নামে একটা জিনিস ছিল, ঠিক আছে? সেই ক্ষেত্রে ম্যাথমেটিকার একটা সিনট্যাক্স হচ্ছে যে প্রথমে আমি হচ্ছে একটা কোশ্চেন মার্ক টাইপ করব। আমরা কোনো কিছু জিজ্ঞেস করতে গেলে অবশ্যই সেটা একটা প্রশ্ন দিয়েই তো শুরু করি, কোনো কিছু সম্পর্কে এনকোয়ারি করতে গেলে প্রশ্নবোধক দিয়ে শুরু করতে হবে, বা আমাদের প্রশ্নের শেষে এরকম একটা কোশ্চেন মার্ক দেই। সো এই কোশ্চেন মার্ক একটা দিয়ে এরপরে তুমি হচ্ছে লিখবা ওই যে প্লাস, প্লাস PLUS, প্লাস। এখন প্লাস লিখলেই দেখো এখানে আবার ও আমাকে সাজেশন দেখাচ্ছে যে এই প্লাস দুইটা আছে, একটা আছে প্লাস, একটা আছে প্লাস মাইনাস। তো তোমার প্লাস যদি দরকার হয় প্লাস ক্লিক করলাম, বা এই আমি ক্লিক করলাম, সিলেক্ট করলাম, এরপর হচ্ছে আমি এটা সম্পর্কে জানতে চাচ্ছি, তার মানে এখন আমি শিফট এন্টার দিব। এন্টার দিলে কি দেখায় দেখো, শিফট এন্টার দিলেই দেখাচ্ছে আউটপুট, এই যে ইনপুট আমি দিছি এটা, এবং আউটপুট দেখাচ্ছে এই প্লাসের একটা ডেফিনেশন দেখাচ্ছে, মানে ডেসক্রিপশন দেখাচ্ছে যে প্লাস জিনিসটা আসলে কি করে, ঠিক আছে? তো এই যে ওইখানেও আমরা যেমন দেখছিলাম যে ডকুমেন্টেশন সেন্টারে যে জিনিসটা ছিল, এখানেও সেই জিনিসটার মানে সামারিটা লেখা আছে। ডকুমেন্টেশন সেন্টারে অনেক বিশাল এক্সাম্পল শহর ছিল, এখানে জাস্ট বেসিক ডেফিনেশনটা দেয়া আছে বা বেসিক ডেসক্রিপশনটা।
তো এরপর তুমি চাইলে এখন আবার এই জিনিসটার এইখানে দেখো আই নামে একটা সিম্বল আছে, আই মানে ইনফরমেশন ধরতে পারো। তো এই আইতে যদি আমি ক্লিক করি, আইতে ক্লিক করলেই দেখবো যে এই যে আবার আমাকে সেই যে ডকুমেন্টেশন সেন্টারে যেখানে সেখানে নিয়ে গেছে। এই আইতে ক্লিক করা মাত্রই আমি আবার হচ্ছে ডকুমেন্টেশন সেন্টারে চলে গেলাম, যেখানে ওই যে প্লাস সম্পর্কে একটু আগে আমি দেখে আসছিলাম যে কিভাবে প্লাস দিয়ে কাজ করতে হবে, এক্সাম্পলও ছিল। তো অর্থাৎ তুমি যদি হচ্ছে এই তোমার নোটবুক থেকে কোনো একটা কমান্ড তোমার মনে আছে, সেই কমান্ডটা জাস্ট বেসিক ডেসক্রিপশনটা তুমি ভুলে গেছো যে কি ছিল এবং সিনট্যাক্সটা কি ছিল সেটা দেখতে চাও, তাহলে হচ্ছে এরকম একটা কোশ্চেন মার্ক দিয়ে এরকম কমান্ডটা লিখে এন্টার দিলেই হবে। আর হচ্ছে তারপরে তুমি ওখানে আইতে যদি ক্লিক করো তাহলে তোমাকে সরাসরি ওই ডকুমেন্টেশন সেন্টারে যেখানে প্লাস সম্পর্কে লেখা আছে সেখানে নিয়ে যাবে। আর যদি হচ্ছে তুমি কমান্ডটাই জানো না, কি কমান্ড আছে সেটাই তোমার জানা নাই, সেক্ষেত্রে তুমি হচ্ছে আগে যে হেল্প থেকে ডকুমেন্টেশন সেন্টারে যাবা, হেল্প থেকে ডকুমেন্টেশন সেন্টারে গিয়ে দেন হচ্ছে সার্চ করবা তোমার ওই সংক্রান্ত কিওয়ার্ড। আচ্ছা, তো আবার কেটে দিলাম। তো এখন আরেকটা হেল্পের ব্যাপার আছে, সেটা হচ্ছে গুগল। ঠিক আছে, আমার মনে হয় এটাই শুরুতে দেখানো উচিত ছিল। আচ্ছা, তো ধরো যে তুমি কোনো একটা জিনিস এখানেও বের করতে পারছো না। ফর এক্সাম্পল ধরো আমরা যদি এই কোশ্চেন মার্ক দিয়ে এভাবে লিখতাম, দেখো আমি আবার প্লাস লিখলাম, এখন দেখো এখন কিন্তু ম্যাথমেটিকা আমাকে কিছু দেখাচ্ছে না। কারণ হচ্ছে ম্যাথমেটিকা কি বলতেছে, আউটপুট মিসিং আননোন সিম্বল প্লাস। এই দুইটার মধ্যে পার্থক্যটা আশা করি ধরতে পারতেছো, যে আমি যে এই ইনপুট 3 আর ইনপুট 4 এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? এনিওয়ান কেউ বলতে পারবা? ইনপুট 3 আর ইনপুট 4 এর মধ্যে ছোট হাতের ক্যাপিটাল লেটার, হ্যাঁ এক্স্যাক্টলি, যে আমি পিটা ছোট হাতের দিছি। এখন এই ধরনের ভুল হওয়া খুবই স্বাভাবিক ব্যাপার। তো ম্যাথমেটিকাতে সব কমান্ড হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। ম্যাথমেটিকা কেস সেনসিটিভ, তার মানে বড় হাতের অক্ষর আর ছোট হাতের অক্ষরের মধ্যে ম্যাথমেটিকা পার্থক্য করে, দুইটাকে এক ধরে না। তো এখন যেহেতু আমি ছোট হাতের পি দিছি, তো ছোট হাতের পি দিয়ে প্লাস নামে ওর কাছে কোনো কিছু নাই। ম্যাথমেটিকার যে ল্যাঙ্গুয়েজ, সেখানে ছোট হাতের পি দিয়ে পিএলইউএস এই প্লাস নামে ওর কাছে কোনো কমান্ড নাই, সেই কারণে সে দিছে মিসিং। ঠিক আছে, এইটা ওর কাছে আননোন, এই সিম্বলটা ওর কাছে আননোন সিম্বল। ঠিক আছে, তো এখন এই ধরনের ভুল আমাদের হতে পারে। তো ভুল হোক যাই হোক, যদি আমি কোনো কমান্ড খুঁজে না পাই বা হচ্ছে দেখা যাচ্ছে আমি ডকুমেন্টেশন সেন্টারে গিয়েও আমি ওই সম্পর্কিত কিছু পাচ্ছি না, সেই ক্ষেত্রে গুগল আছে, জাস্ট গুগলে যাব, গুগলে গিয়ে ধরো আমি এই অ্যাডিশন সম্পর্কে, তুমি ম্যাথমেটিকার হেল্পলাইনে কিছু খুঁজে পাচ্ছ না যে কিভাবে ম্যাথমেটিকাতে অ্যাডিশন করতে হয়, ঠিক আছে, তাহলে গুগলে গিয়ে জাস্ট সার্চ দাও যে অ্যাডিশন ইন ম্যাথমেটিকা, এই কথাটা লিখে সার্চ দিলেই হবে। অ্যাডিশন ইন ম্যাথমেটিকা এই কথাটা লিখে সার্চ দিলেই দেখবে যে অসংখ্য লিঙ্ক চলে আসছে। উলফ্রামের নিজস্ব লিঙ্কও আছে, সেখানে তুমি গেলেই একটু পড়ালেখা করলেই আইডিয়া পেয়ে যাবে যে কিভাবে তাহলে অ্যাডিশন করতে হয় ম্যাথমেটিকাতে। ঠিক আছে, বা হাউ টু অ্যাড ইন ম্যাথমেটিকা এভাবেও লিখতে পারো, বা অত আমরা লিখি না, গুগলে জাস্ট কিওয়ার্ড লেখাই এনাফ। সো অ্যাডিশন ইন ম্যাথমেটিকা লিখলেই দেখবে যে চলে আসছে। সেই গুগলটা ইউজ করা এবং এই হেল্প কিভাবে নিতে হয়, গুগল থেকে হোক, উলফ্রামের ডকুমেন্টেশন সেন্টার থেকে হোক, এই হেল্প নেওয়াটা এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমি নিজেও সব জানি না এবং কেউ তোমাকে আসলে সব দেখাইতেও পারবে না। ঠিক আছে, তুমি নিজে নিজে যদি শিখতে না পারো, নিজে নিজে যে শেখার ব্যাপারটা একটা জিনিস পড়ে, এই জিনিসটা সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা যে করতে পারবে এবং যার হচ্ছে আগ্রহ আছে, সে কখনো কোথাও আটকাবে না। ঠিক আছে, শুধু ম্যাথমেটিকার ব্যাপারে না, সব কোর্সের ব্যাপারে এই কথা সত্য। তুমি যদি নিজে নিজে রিসোর্স পড়ে, বই পড়ে বা পিডিএফ পড়ে বা ভিডিও দেখে যদি নিজে নিজে শিখতে পারো, সো তাহলে তোমার আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, যাই হোক, সো আমরা মোটামুটি তাহলে শিখলাম যে কোনো কিছু না জানলে কিভাবে ম্যাথমেটিকাতে খুঁজে বের করতে হয়। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, যে আমি যদি দুইবার কোশ্চেন মার্ক দিই, দুইবার কোশ্চেন মার্ক দিয়ে প্লাস লিখি, তাহলে কি আসে? ঠিক আছে, তো দুইবার কোশ্চেন মার্ক দিয়ে প্লাস লিখলে দেখো এবার আরেকটু বেশি জিনিস আসছে। আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ? ইন্টারনেট কানেকশন আনস্টেবল দেখাচ্ছে একটু। হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি যদি দুইটা কোশ্চেন মার্ক দিয়ে প্লাস লিখি, তাহলে দেখো আগের বার একটা কোশ্চেন মার্ক দিয়ে প্লাস লেখানো মানে একটা কোশ্চেন মার্ক দিয়ে প্লাস লেখার পরে যেটা দেখাইছিল, যতটুকু দেখাইছিল যে ডেসক্রিপশন, এখন আর একটু বেশি দেখাইছে। এখন ওই ডেসক্রিপশনের সাথে আরো কিছু জিনিস দেখাইছে। এগুলো আসলে
যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আইডিয়া আছে, প্রোগ্রাম করো, তারা হচ্ছে এই জিনিসগুলো বুঝতে পারবা। সো এই জিনিসগুলো আমাদের আপাতত হয়তো অনেকের মনে হচ্ছে যে এগুলো আবার কি আসছে, অ্যাট্রিবিউটস কি, ফুল নেম কি। সো এগুলো আপাতত আমাদের না জানলেও চলবে। আর এখানে দেখো একটা ডকুমেন্টেশন, দুইটা কথা লেখা আছে, একটা হচ্ছে লোকাল আর একটা হচ্ছে ওয়েব। তো আমি যদি হচ্ছে এই ডকুমেন্টেশন লোকালে ক্লিক করি, তাহলে আবার এই যে আমার একটু আগে যে আমরা দেখে আসছিলাম ডকুমেন্টেশন সেন্টার, সেখানে নিয়ে যাবে। এটা হচ্ছে লোকাল ডকুমেন্টেশন সেন্টার, দ্যাট মিনস এটা তোমার কম্পিউটারে স্টোর করা আছে এই ডকুমেন্টেশনটা। আর এটা কেটে দিয়ে আমি যদি এখানে ওয়েব ক্লিক করি, তাহলে হচ্ছে উলফ্রামের যে ওয়েবসাইটে যে এই প্লাস সম্পর্কে যা যা লেখা আছে, এই একই জিনিস লেখা আছে আসলে, সেখানে নিয়ে যাবে। তবে ওয়েবসাইটেরটা সাধারণত আপডেটেড থাকে। তুমি তোমার ডেস্কটপে যেটা একবার ইনস্টল করছো, তো সেটা তো ওই ইনস্টলেশনের সময় যা ছিল ওইটাই আছে, ঠিক আছে। আর ওয়েবেরটা একেবারে লেটেস্ট যেটা, সেটা সবসময় ওয়েবে কন্টিনিউয়াসলি আপডেটেড থাকে। বাট খুব একটা ডিফারেন্স থাকে না, দুইটা মোটামুটি একই একই থাকে প্রায়। আচ্ছা, যদি তুমি ম্যাথমেটিকের অনেক আগের ভার্সন ইউজ করো, তাহলে হয়তো তোমার লোকালটা আর ওয়েবেরটার মধ্যে ভালোই ডিফারেন্স দেখতে পাবা। আচ্ছা, তো এই হচ্ছে ডাবল কোশ্চেন মার্ক দিলে আর একটু বেশি ইনফরমেশন দেখাবে, আর একটা কোশ্চেন মার্ক দিলে জাস্ট ডেফিনেশনটা দেখাবে। আচ্ছা, তো তাহলে হেল্পের ব্যাপারগুলো আমরা মোটামুটি বুঝতে পারলাম যে কিভাবে হেল্প নিতে হয়। আচ্ছা, আরেকটা ব্যাপার, হেল্প। এখন ধরো তুমি জানতে চাও যে এই প্লাস টাইপের, অর্থাৎ প্লাস কথাটা দিয়ে ম্যাথমেটিকাতে কত ধরনের কমান্ড আছে, যেগুলোর শেষে, আচ্ছা শেষে না, শুরুতে প্লাস আছে, ঠিক আছে। অর্থাৎ আমি এই প্লাস লিখলাম, এখন শুরুতে প্লাস আছে, পরে আরো কিছু আছে বা নাই, এরকম কতগুলো কমান্ড আছে ম্যাথমেটিকায়, সেটা জানতে চাই। তাহলে এই প্লাসের পরে আমি একটা স্টার মার্ক দিব, কোশ্চেন মার্ক তো দিবই, তারপরে হচ্ছে প্লাস দিয়ে একটা স্টার মার্ক দিব, তারপরে শিফট এন্টার দিলে দেখো এই দুইটা, এবার কিন্তু আমার প্লাসের ডেসক্রিপশন দেখায় নাই, এবার কি দেখাইছে যে প্লাস আছে এবং প্লাসের পরে কিছু থাকুক বা না থাকুক, এই যে স্টার মার্ক দেওয়ার অর্থ হচ্ছে যে প্লাসের পরে এই স্টারের জায়গায় কিছু থাকতেও পারে, নাও থাকতে পারে, এরকম কতগুলো কমান্ড আছে সেটা জানতে চাওয়া। তো তাহলে এই দেখো ম্যাথমেটিকা দেখাচ্ছে যে ওর কাছে, ওর সিস্টেমে দুইটা কমান্ড আছে, একটা হচ্ছে প্লাস, শুধু প্লাস, প্লাসের পরে আর কিছু নাই, আর একটা হচ্ছে প্লাস মাইনাস, মানে প্লাসের পরে এই স্টারের জায়গায় মাইনাস, এরকম একটা কমান্ড আছে। তো এটা কখন গুরুত্বপূর্ণ, যে যখন আমরা ধরো একটা সার্টেন কমান্ডের নাম ভুলে গেছি, বাট ওই কমান্ডের একটা পার্টিকুলার অংশ আমার মনে আছে যে ওই কমান্ডের মধ্যে এই টার্মটা ছিল, ঠিক আছে, তখন ওই টার্মটা লিখে তুমি জাস্ট স্টার মার্ক দিয়ে সার্চ করতে পারো এইভাবে, ঠিক আছে। বা ধরো তুমি জানতে চাচ্ছ যে শেষে প্লাস আছে, এরকম একটা জানতে চাই, যে শুরুতে স্টার মার্ক দিলাম, এখন আমি কি করলাম, যে স্টার মার্ক দিয়ে শুরুতে, কোশ্চেন মার্ক দিয়ে শুরুতে দিলাম স্টার, আর শেষে প্লাস, তার মানে শুরুতে কিছু একটা আছে আর শেষে প্লাস আছে, এরকম কয়টা কমান্ড আছে। এখন দেখো কি কি আসলো, এখন শিফট এন্টার দিলে দেখো কয়টা দেখাচ্ছে, সার্কেল প্লাস, তো এটাও মানে শেষে প্লাস আছে, শুরুতে ওই স্টারের জায়গায় কি আছে, সার্কেল আছে। একইভাবে মাইনাস প্লাস, সেখানে শেষে আছে প্লাস, শুরুতে আছে মাইনাস। তো এই যে কয়টা কমান্ড এখানে আউটপুট দিছে ম্যাথমেটিকা, সবগুলোতেই কিন্তু শেষে প্লাস আছে। আর শুধু প্লাস যেটা, সেটাও তো অবভিয়াসলি হবে, শুরুতে কিছু নাই কিন্তু শেষে তো প্লাস আছে, ঠিক আছে। সো এইখানে তাহলে এই সকল কমান্ড দিছে। এখন ধরো আমি দুইটাই যদি জানতে চাই, অর্থাৎ বোথ সাইড জানতে চাচ্ছি, যে শুরুতে প্লাস থাকুক বা শেষে প্লাস থাকুক বা মাঝখানে প্লাস থাকুক, আমি এই ধরনের সব কমান্ডই জানতে চাচ্ছি, তাহলে কমান্ডটা কিভাবে দিব বলো। প্রথমে কোশ্চেন মার্ক দিতে হবে, দেন শুরুতে কিছু থাকতে পারে সেজন্য একটা স্টার দিব, তারপরে প্লাস লিখবো, তারপরে আবার শেষেও কিছু থাকতে পারে সেজন্য আরেকটা স্টার দিব। আইডিয়াটা বুঝতে পারতেছো কিনা, লজিকটা, যে আমরা শেষে যদি কিছু থাকতে পারে তাহলে শেষে স্টার দেই শুরুতে প্লাস লিখে, আর যদি শুরুতে কিছু থাকতে পারে এরকম কমান্ড চাই, তাহলে শুরুতে স্টার দিয়ে পরে প্লাস লিখি। আর এখন আমি চাচ্ছি সব ধরনের কমান্ড, শুরুতে, মাঝখানে, শেষে, যে কোনো জায়গায়। তো তাহলে এখন যদি শিফট এন্টার দাও, এখন দেখো, এখন কিন্তু ওর সিস্টেমে ওর যত ধরনের এই প্লাস কথাটা সহ যত ধরনের কমান্ড আছে ওর কাছে সবই দেখাচ্ছে, অর্থাৎ প্লাস শেষে থাকুক, প্লাস শুরুতে থাকুক, বা প্লাস মাঝখানে থাকুক। যেমন ধরো এই যে ডট প্লাস লেয়ার, এই কমান্ডটা, ডট প্লাস লেয়ার কমান্ডটা কিন্তু আমাদের এর আগে কোথাও আসে নাই, এই যে এখানেও আসে নাই, এখানেও আসে নাই, কারণ ওখানে প্লাস ছিল মাঝখানে।
এখানে আমি খুঁজছিলাম প্লাস আছে শুরুতে, আর এখানে খুঁজছিলাম প্লাস আছে শেষে। বাট এখন যেহেতু আমি দিছি প্লাস শুরুতে থাকতে পারে, শেষে থাকতে পারে, মাঝখানে থাকতে পারে, সো এখন আমার এই মাঝখানে প্লাস আছে ডট প্লাস লেয়ার এরকম একটা কমান্ড চলে আসছে। তারপরে যে কনস্ট্যান্ট লেয়ার প্লাস লেয়ার, ঠিক আছে, এরকম একটা কমান্ড আছে ম্যাথমেটিকের কাছে, সেটাও দেখা। সো তাহলে কোন একটা পার্টিকুলার পার্ট বা টার্ম দিয়ে কি কি কমান্ড আছে ম্যাথমেটিকের কাছে, ওই টার্ম শুরুতে থাকুক, শেষে থাকুক, মাঝখানে থাকুক, সেটা কিভাবে সার্চ করতে হয় সেটাও আমরা দেখলাম মোটামুটি। হ্যাঁ বলো। স্যার এই ডট প্লাস লেয়ারটা আমার আসেনি, তোমার এখানে হয়তো, দেখায়। হ্যাঁ তোমার হয়তো ম্যাথমেটিক্যাল ভার্সনটা, তোমার ভার্সন কত, 9? জি স্যার। হ্যাঁ, না এটা ভার্সন যেহেতু আপডেটেড হয়, আমারটা তো 12, সো আমারটাতে হয়তো বা কিছু নতুন কমান্ড এবং ফাংশন অ্যাড করা হয়েছে, এই কারণে দেখাচ্ছে। সো এটাতে ঘাবড়ানোর কিছু নাই, জি স্যার। ঠিক আছে। জি ওকে, স্যার। আচ্ছা। তো এখন আমি যেটা বলতেছিলাম যে যেহেতু আমরা হেল্প নিতে শিখছি, সো আশা করি আমরা আর কোথাও সমস্যায় পড়বো না। যে কোনো কিছু না জানলে আমরা এভাবে হেল্প নিয়ে আমরা খুঁজে বের করে ফেলতে পারবো যে কিভাবে কাজটা করতে হয় ম্যাথমেটিকাতে। আচ্ছা, তো এখন আমরা আবার বেসিক অপারেশনে ফিরে যাই। আচ্ছা দেখো, আমি কিন্তু অনেকক্ষণ ধরে কন্ট্রোল এস দিচ্ছি না, তার কারণে এখানে স্টার মার্ক উঠে আছে। সো আমি একটু কন্ট্রোল এস দেই, তাহলে এটা সেভ হয়ে গেল। আচ্ছা, এখন আমরা দেখবো যে বেসিক অ্যারিথমেটিক গুলো কিভাবে করতে হয়। বেসিক অ্যারিথমেটিক মানে হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, তারপরে যে পাওয়ার করা, এগুলো, ঠিক আছে। অলরেডি আমরা যোগ তো দেখাইছি যে প্লাস সাইন দিয়ে করতে হয়। বিয়োগ তাহলে এই যে যেমন ধরো 1 - 2 দিলাম, তারপর শিফট এন্টার দিলাম, তাহলে কি চলে আসলো, -1। 1 থেকে 2 বিয়োগ করলে -1। সো মাইনাস বিয়োগ করার জন্য হচ্ছে এই তোমার কিবোর্ডে যে একটা এই যে প্লাস সাইনের পাশেই একটা মাইনাস সাইন আছে, ওইটা ক্লিক করলেই হয়ে যাবে। আন্ডারস্কোর এবং একটা হাইফেন সাইন দুইটা একসাথেই থাকে কিবোর্ডে, সো ওইটা ক্লিক করলেই হবে, তাহলে মাইনাস হয়ে গেল, বিয়োগ করা হয়ে গেল। তারপরে হচ্ছে গুণ করা। আচ্ছা, গুণ করার জন্য হচ্ছে ধরো আমি 3 × 4 করব, তাহলে হচ্ছে যেটা দিতে হবে যে একটা স্টার মার্ক দিতে হবে। 3 এই যে স্টার মার্ক আছে তোমাদের কিবোর্ডে দেখবা স্টার মার্ক আছে, হয়তো শিফট দিয়ে তারপরে স্টার মার্কটা চাপতে হইতে পারে। আর যদি নাম্বার প্যাড থাকে, নাম্বার প্যাড থাকলে সেখানে তো সরাসরি স্টার একটা কি থাকে, সো এটা চাপ দিলেও হবে। তারপরে আমি শিফট এন্টার দিব, তাহলে 3 × 4 তাহলে কত আসলো, 12। এখন এই ম্যাথমেটিকাতে গুণ করার আরেকটা ওয়ে আছে, স্টার মার্ক না দিয়ে তুমি হচ্ছে 3 তারপরে একটা স্পেস যদি দাও, 3 একটা স্পেস বার চাপ দিলা, তাহলে একটা স্পেস হলো, দেন যদি 4 দাও, তাহলে দেখো অটোমেটিক্যালি এখানে একটা যে ক্রস সাইন উঠে যাচ্ছে। ম্যাথমেটিক্যাল এটা বাই ডিফল্ট সিনট্যাক্স। আমি আরেকটু বড় করি, তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এখন দেখো এই যে এখানে আমি কাজ করতেছি, 3 আমি যেটা লিখছিলাম, আসলে আমি প্রথমে 3 লিখছি, আবার 3 লিখলাম, তারপরে হচ্ছে একটা স্পেস চাপ দিলাম, তারপরে 4 লিখলাম। আমি কিন্তু এই ক্রসটা কিন্তু আমি লিখি নাই, যে 4 লেখার সাথে সাথেই দেখো 4 এর আগে একটা ক্রস চলে আসতেছে। এবং এখন তুমি যদি শিফট এন্টার দাও, তাহলেও কিন্তু অ্যান্সার দেখাবে 12। মানে ম্যাথমেটিকাতে দুইটা নাম্বারের মধ্যে যদি স্পেস থাকে, তাহলে সে ধরে নেয় যে ওখানে একটা গুণ চিহ্ন আছে, ঠিক আছে। এবং ওটা অটোমেটিক্যালি ম্যাথমেটিক্যাল 12 এ অটোমেটিক্যালি চলে আসে, ম্যাথমেটিক্যাল 9 এ অটোমেটিক্যালি নাও আসতে পারে এই গুণ চিহ্নটা, বাট তোমার আউটপুটটা 12ই আসার কথা, ঠিক আছে। 3 এবং স্পেস দিয়ে, মাঝখানে একটা স্পেস দিয়ে তারপরে যদি তুমি 4 লেখো, তাহলে আউটপুটটা 12 আসবে। তো তবে আমাদের এই স্পেসটা নোটিস করা, মানে স্পেসটাকে চোখে দেখে নোটিস করা খুব ডিফিকাল্ট। সো এই জন্য আমার সাজেশন হচ্ছে বা রিকমেন্ডেশন হচ্ছে যে কখনোই এই স্পেসটা তোমরা ইউজ করো না, ঠিক আছে। কারণ এতে তোমাদের পরবর্তীতে দেখবে যে যখন আমরা আরো বড় কমপ্লিকেটেড কমান্ড লিখবো, তখন এই কোন জায়গায় স্পেস আছে আর কোন জায়গায় নাই, এই জিনিসটা খুঁজে বের করা খুব ডিফিকাল্ট হয়। সেই জন্য এই স্টার ইউজ করে লেখাটাই ভালো। স্টার থাকলে বোঝা যাচ্ছে যে হ্যাঁ ওখানে একটা মাল্টিপ্লিকেশন আছে, ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে ডিভিশন। তো ডিভিশন করার জন্য 3, তারপরে হচ্ছে এই যে একটা রাইট স্ল্যাশ যেটাকে আমরা বলি, কিবোর্ডে দেখবা যে ডান দিকে বাঁকা একটা স্ল্যাশ চিহ্ন থাকে, অবলিক সাইন অনেকে বলে, ঠিক আছে। সো এই অবলিক সাইনটা দিয়ে দেন হচ্ছে আমি আবার যদি শিফট এন্টার দিই, তাহলে এই যে এটার ভগ্নাংশ চলে আসলো 3/4। যেহেতু 3 কে 4 দিয়ে ভাগ করতেছি, এখন এটা অনেকটা মিমের মতো হয়ে গেল
যে এতে কি লাভ হলো, আমি 3/4 এর রেজাল্ট জানতে চাচ্ছি, তো সেও আমাকে 3/4ই বলতেছে, তাহলে আসলে লাভ কি হলো? তার মানে আমাদের আনসারটা ডেসিমালে পাইলে ভালো হইতো, তাই না? আমাদের তো আসলে ডেসিমালে খুঁজতেছি আমরা। তো ডেসিমালে দেখানোর জন্য কি করতে হবে সেটা এখানে অলরেডি এই যে কিছু অপশন চলে আসছে, দেখো যে নিউমেরিক্যাল ভ্যালু, এইটাতে যদি আমি ক্লিক করি তাহলে অলরেডি এটা নিউমেরিক্যাল ভ্যালু দেখাবে, বাট আমি এই ক্লিকটা এখন আমি করতে নিষেধ করতেছি, কারণ এগুলোতে ক্লিক করলে ঠিক আছে তোমার নিজের মানে জানাটা হ্যাম্পার হবে, কারণ এটা তো বাই ডিফল্ট অটো, মানে ও সাজেস্ট করতেছে তুমি জাস্ট এই আমি যদি এখানে ক্লিক করি, এই ক্লিক করলেই সরাসরি চলে আসতেছে। তো এখন এটা কিভাবে আসলো, এই কমান্ড দিয়ে আসলো, এই জিনিসটা কিন্তু তখন তুমি মানে নিজের শেখা হলো না, নিজের প্র্যাকটিস করা হলো না। তো এই জিনিসটা আমি পরে দেখাই, এটা আপাতত বাদ থাকুক। তো এখন কথা হচ্ছে এই 3/4 যে লিখলাম, এটা না লিখে আমি যদি একটা ওটা আমি পরে দেখাচ্ছি কিভাবে নিউমেরিক্যালি আনবো। আমি যদি ধরো লিখতাম যে 12/4, তাহলে কিন্তু অ্যান্সারও 3 দিত, ঠিক আছে? যদি হচ্ছে নিঃশেষে ভাগ করা যায় তাহলে কিন্তু 3 দিচ্ছে, বাট ওইখানে নিঃশেষে ভাগ করা যাচ্ছিল না, তো সে এভাবে ফ্র্যাকশন হিসেবে রেখে দিচ্ছে। বাট আমি যদি তারপরও আমি যদি ম্যাথমেটিক্যালকে বলতে চাই যে না আমার হচ্ছে ফ্র্যাকশন না, আমার নিউমেরিক্যাল ভ্যালুটা দরকার, তাহলে এটার দুইটা ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে যে তুমি দেখো 3 পয়েন্ট তারপরে আমি 4 লিখলাম, এখন আমি কি লিখছি 3./4 বা 3.0 লিখতে পারো, তাতেও অসুবিধা নেই। 3.0/4, এখন যদি শিফট এন্টার দেই, এবার কি দেখাচ্ছে দেখো, এবার কিন্তু নিউমেরিক্যাল অ্যান্সারটাই দেখাচ্ছে, অর্থাৎ 0.75 দেখাচ্ছে। তো আবার আমি যদি 3/4.0 লিখি, তাহলেও নিউমেরিক্যাল অ্যান্সারটা দেখাচ্ছে। তো আইডিয়াটা বুঝতে পারছো? অর্থাৎ তুমি যখন ম্যাথমেটিক্যালকে ইনপুট দিবা, তুমি যখন ওকে বলতেছো কিছু করতে, তোমার ইনপুটটা যদি রিয়েল বা ডেসিমাল সিস্টেমে হয়, রিয়েল নাম্বার সিস্টেমে বা ডেসিমাল সিস্টেমে যদি তুমি লেখো পয়েন্ট ইউজ করে, ডেসিমাল পয়েন্ট ইউজ করে, তাহলে তার আউটপুটটাও ডেসিমালে দিবে। ম্যাথমেটিকা হচ্ছে তোমাকেই ফলো করবে। আর যদি তুমি হচ্ছে ইন্টিজার ইনপুট দাও, তাহলে সে ফ্র্যাকশন হিসেবেই দেখাবে, ঠিক আছে? এই যে 3/4 দিলে 3/4ই রাখতেছে। যদি নিঃশেষে ভাগ করা যায় তাহলে ভাগ করে দেখাবে, আদারওয়াইজ ফ্র্যাকশন হিসেবে রাখবে যদি তুমি ইন্টিজার ইনপুট দাও। সো এই জিনিসটা খুবই হ্যান্ডি যে তুমি যখন তোমার নিউমেরিক্যাল আউটপুট দরকার, তখন তুমি এই যে কোনো একটা নাম্বারের সাথে, দুজনের সাথে অ্যাড করলেও কোনো অসুবিধা নেই, 3.0/4.0 করলেও সমস্যা নেই, বা যে কোনো একটা নাম্বারেই তুমি যদি হচ্ছে ডেসিমাল পয়েন্টটা অ্যাড করে দাও, তাহলেই তোমার আউটপুটটা ডেসিমালে দেখাবে। ইভেন ডেসিমালের পরে যে 0 সেটাও দেখানোর কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? সেটাও না দিলেও চলে, জাস্ট 3 এর পরে একটা পয়েন্ট দিলেই ও বুঝবে যে এটা হচ্ছে ডেসিমাল ফর্মে চাচ্ছে রেজাল্টটা, ঠিক আছে? এবং এটা হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেশন, রিয়েল নাম্বার অ্যাপ্রক্সিমেশন। আচ্ছা, যাই হোক, তো তাহলে আমরা দেখলাম যে খুব সহজেই কিভাবে আমরা মানে ফ্র্যাকশন না এনে ডেসিমালে আউটপুট পেতে পারি। এবং আরো একটা সিস্টেম আছে, আর একটা কমান্ড আছে, সেই কমান্ডটা আমি পরে দেখাবো। এখন আপাতত আমরা কমান্ডে যাচ্ছি না, আগে অ্যারিথমেটিক শেষ করি। তো এই গেল হচ্ছে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ। এরপরে কি থাকে? এরপরে থাকে পাওয়ার, ঠিক আছে? তো কোনো একটা নাম্বারের পাওয়ার করবো, ধরো আমি 3 স্কয়ার করতে যাচ্ছি। তো 3 স্কয়ার হচ্ছে, স্কয়ারের জন্য তোমাদের কিবোর্ডে দেখবা যে এই কিবোর্ডে এই যে 1 2 3 4 5 6, এই 6 এর উপরে একটা এরকম একটা ক্যাপ সাইন থাকে, এই যে ক্যাপ সাইন, এরকম একটা ক্যাপ সাইন থাকে, ঠিক আছে? এটাকে শিফট দিয়ে দেন ওই 6 চাপ দিলে এই ক্যাপ সাইনটা উঠবে। তো আর হচ্ছে যদি মোবাইলে যারা কেউ কাজ করো, মোবাইলেও দেখবা যে ওই কিবোর্ডের ভিতরে অল্টার চাপ দিয়ে ভিতরে গেলে, ভিতরের লেয়ারে গেলে, তখন এরকম একটা ক্যাপ সাইন তুমি খুঁজে পাবা। সো এই ক্যাপ সাইনটা চাপ দিয়ে তারপরে যদি তুমি হচ্ছে 2 লেখো, এবার আমি হচ্ছে এন্টার দিলাম, শিফট এন্টার দিলে তাহলে 3 স্কয়ার, এটার ভ্যালু আমরা জানি 9, সো এখানে তাহলে স্কয়ার হলো। অনেকে আবার ফোরট্রানে হয়তো এভাবে লিখে অভ্যস্ত যে ডাবল স্টার মার্ক দিলে পাওয়ার হয়, বাট ম্যাথমেটিকাতে এটা কাজ করে না। এই 3 2 দিলে কিন্তু ওটা পাওয়ার হিসেবে নিবে না, ঠিক আছে? ম্যাথমেটিকাতে ওটাকে ওভাবেই রাখবে। দেখো আউটপুট কিন্তু ওই 3 2 এটাই দিচ্ছে, মানে ও জানে না আসলে এটা কি বলতেছো তো ওকে, ঠিক আছে? জাস্ট এটাকে সে একটা সিম্বল হিসেবে দিচ্ছে। আচ্ছা, যাই হোক, সো তাহলে কিভাবে পাওয়ার করতে হয় সেটা আমরা দেখলাম যে এই যে ক্যাপ সাইন যেটা উপরের দিকে, এই আপার ক্যাপ সাইন দিয়ে হচ্ছে আমরা
পাওয়ার ডিনোট করি, ঠিক আছে? এখন এই জিনিসগুলো করার আরো একটা ওয়ে আছে। এখানে দেখো উপরে প্যালেটস নামে একটা ট্যাব আছে উপরে, এই যে ফাইল এডিট এগুলো এখানে দেখো প্যালেটস নামে একটা মানে ট্যাব আছে। সেই প্যালেটসে যদি আমি চাপ দেই তাহলে প্যালেটস এর ভিতরে বেসিক ম্যাথ অ্যাসিস্ট্যান্ট নামে একটা অপশন আছে। সেই বেসিক ম্যাথ অ্যাসিস্ট্যান্টে যদি ক্লিক করি তাহলে কি দেখো, এই যে এরকম একটা উইন্ডো ওপেন হবে। এটাকে একটু বড় করতেছি। ওকে, তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, সো এই যে বেসিক ম্যাথ অ্যাসিস্ট্যান্ট নামে একটা উইন্ডো চলে আসবে। আমি আবার দেখাই, এটা কেটে দিচ্ছি। প্যালেটস এ যাবা, প্যালেটস নামে একটা কথা লেখা আছে ALTS, তারপরে সেখানে বেসিক ম্যাথ অ্যাসিস্ট্যান্ট, এটাতে ক্লিক করলেই দেখবা যে এই ধরনের একটা উইন্ডো চলে আসে। এক সেকেন্ড। আচ্ছা, কোনো কারণে আমার এটা হ্যাং হয়ে গেছে, এটা বড় হচ্ছে না। আচ্ছা দাঁড়াও, আচ্ছা এক সেকেন্ড, আমি এটা আবার একটু ওপেন করি, তাহলে হয়তো কাজ হবে। আচ্ছা, তোমরা কি দেখতে পাচ্ছ? এটা কোনো কারণে এটা আচ্ছা ঠিক আছে, যেটুকু আসে সেটুকু দিয়ে দেখাই। এটা কোনো কারণে এটা এখন হ্যাং হয়ে গেছে, এটা বড় হচ্ছে না, ঠিক আছে? এটা একটু আগে তো বড় হিসেবে আসছিল, বাট এখন কোনো কারণে এটা আটকে গেছে। আবার দেখি হয় কিনা। এবার ঠিক আছে, ওকে, এবার ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ তো? ওকে, আচ্ছা দেখো, আমি ওটা এক্সিট করে দিয়েছিলাম, এজন্য এখানে দেখো ইনপুট আউটপুট গুলো সব গ্রে কালার হয়ে গেছে। তো অসুবিধা নেই, আবার আমরা যখন শুরু করবো আবার সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, সো এখন এই যে বেসিক যে ম্যাথ অ্যাসিস্ট্যান্ট, সেখানে ক্লিক করার পরে এই যে এরকম একটা উইন্ডো আসলো। সেই উইন্ডোর মধ্যে দেখো এখানে যে কিছু ক্যালকুলেটর টাইপের বাটন দেয়া আছে, নাম্বার দেয়া আছে, দেন হচ্ছে এই যে যোগ বিয়োগ গুণ ভাগ সেগুলো দেয়া আছে। তারপরে হচ্ছে এখানে দেখো ফ্র্যাকশন সাইন দেয়া আছে, তোমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটরে যেমন থাকে। তারপরে হচ্ছে কি আছে, এটা আছে হচ্ছে পাওয়ার সাইন, ঠিক আছে? পাওয়ার সাইন আছে। তারপরে এখানে হচ্ছে স্কোয়ার রুট সাইন আছে। তো আমি দেখি এগুলো কিভাবে ইউজ করতে হয়। তো এই যে এখানে আমি হচ্ছে লিখবো, এটা আমাদের মেইন নোটবুক। তো দেন ধরো এখানে আমি হচ্ছে এই এই পাওয়ারে ক্লিক করলাম, পাওয়ার সাইনে ক্লিক করলাম, যে সিম্বলটা সেখানে ক্লিক করলে যে তোমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটরে যেমন উঠে, যে এখানে কিছু দিতে বলতেছে, মানে তোমার বেস কত, ধরো বেস হচ্ছে 3 আর আগের মতো। আর এরপরে হচ্ছে তুমি ট্যাব চাপ দিবা, ট্যাব একটা কিবোর্ডে আছে, বা হচ্ছে তুমি মাউস দিয়ে ওখানে গিয়ে চাপ দিতে পারো। এখানে যদি তুমি 2 দাও তাহলে 3 এই যে স্কোয়ার হয়ে গেল। এবার আমি শিফট এন্টার দিলে আউটপুট কি দেখাচ্ছে? 9,
ঠিক আছে, আউটপুট দেখাচ্ছে তাহলে 9। কারো বোধহয় মাইক্রোফোনটা মিউট করা না, কাইন্ডলি একটু মিউট করে নাও। আচ্ছা ঠিক আছে, যেখানে দেখাচ্ছিলাম যে তাহলে 3 স্কয়ার সমান 9 আসতেছে। ওকে, সো এই যে আমাদের বেসিক যে ম্যাথ অ্যাসিস্ট্যান্ট যেটা আছে সেখান থেকেও আমরা চাইলে এই ইনপুট দেওয়ার ব্যাপারে আমরা সাহায্য নিতে পারি। যে তুমি এখান থেকে যে এই যে গুলো আছে, ধরো স্কয়ার রুট করতে চাচ্ছ, স্কয়ার রুট অফ, এখানে আমি ধরো 9 দিলাম, 9 চাপ দিলাম, তারপরে শিফট এন্টার, তাহলে 3 চলে আসলো। ঠিক আছে, সো এই সব জায়গা থেকে হচ্ছে আমরা তুমি এখান থেকেও এগুলো ইউজ করতে পারবা, সিনট্যাক্স গুলো ইউজ করতে পারবা। তারপর সিলিং, ফ্লোর এগুলো তোমরা জানো যে সিলিং বের করা, ফ্লোর বের করা। ঠিক আছে, তারপরে হচ্ছে ই টু দি পাওয়ার সামথিং, এই যে ই টু দি পাওয়ার সামথিং যদি দেই, ধরো ই টু দি পাওয়ার হচ্ছে দিলাম 5, তো সেটা তাহলে ই টু দি পাওয়ার 5ই দেখাচ্ছে। যদি আউটপুট আমার জানতে হয় তাহলে এখানে 5 এর পরে যদি 0 দেই তাহলে চলে আসবে ই টু দি পাওয়ার 5.0। ঠিক আছে, ওকে, সো এখানে অনেকগুলো কমান্ড আছে, এগুলো নিজেরা দেখলেই বুঝতে পারবা। এখানে যে সাইন কমান্ড, ট্রিগোনোমেট্রিক ফাংশন গুলো আছে, সাইন, কস, ট্যান, সো ওগুলো আমরা ইউজ করতে পারি এখান থেকে নিয়ে। তো এটা হচ্ছে আমাদের বেসিক অ্যাসিস্ট্যান্টটাও আমরা কাজে লাগাতে পারি ইনপুট দেওয়ার সময়। আর আসলে এখান থেকে যা যা ইনপুট দেয়া যায় সেগুলো আসলে কিবোর্ড থেকেও ইনপুট দেয়া যায়। তুমি কোনো একটা সিম্বলের উপরে যদি তুমি কার্সর নাও, তাহলে দেখবা যে ওই সিম্বলের উপরে কার্সর নিলে সাথে সাথে তোমাকে একটা মানে এই যে ইয়েলো কালারের, তোমরা দেখতে পাচ্ছ হয়তো একটা ইয়েলো কালারের একটা বক্সে ওই ওই মানে সিম্বলটা তুমি কিবোর্ডে কিভাবে লিখবা সেটার একটা ইয়া চলে আসবে, সাজেশন চলে আসবে। এখানে লেখা আছে যে এটা হচ্ছে পাই এবং এটার কিবোর্ড এন্ট্রি কিভাবে লিখতে হবে সেটা দেখাচ্ছে। কিবোর্ড এন্ট্রিটা হচ্ছে এসকেপ, তারপরে পি, তারপরে আবার আরেকটা এসকেপ, এটা হচ্ছে সাজেশন। ওই যে কোনো একটা সিম্বলের উপরে তুমি নিয়ে মাউসটা স্থির করলেই তোমাকে হচ্ছে সাজেশনটা দেখাবে। সো আমরা এই কাজটা এখানেও করতে পারি, যে প্রথমে বলছে এসকেপ দিতে, তারপরে পি লিখতে, তারপরে আবার এসকেপ লিখতে, তাহলে দেখো যে এখানে অটোমেটিক্যালি পাই চলে আসছে। ঠিক আছে, সো এই জিনিসগুলো তোমরা নিজেরা ঘাটাঘাটি করে দেখলেই বুঝবা যে আসলে এখানে অনেক অপশন আছে, সব তো আমার একটা একটা করে দেখানো সম্ভব না, আমি জাস্ট বেসিক আইডিয়াটা বলে দিলাম। আচ্ছা, এখন এই যে পাই চলে আসলো, পাই এর যদি শিফট এন্টার দেই তাহলে ও পাই দেখাচ্ছে। বাট যদি নিউমেরিক্যাল ভ্যালু চাই, ঠিক আছে, তাহলে কিভাবে দেখবো? আচ্ছা, কমান্ড দিয়ে আমরা দেখবো। আর আরেকটা করতে পারি যে ধরো এটা 1.0 সাথে গুণ করে দেই, তাহলেও হয়। ঠিক আছে, যে 1.0 ইনটু পাই। আচ্ছা, তো তাহলে তো পাই এর ভ্যালু দেখাবে। আচ্ছা ঠিক আছে, আর আরো একটা আছে, সেটা হচ্ছে আমি যদি ক্যাপিটাল পাই লিখি, ক্যাপিটাল পি আই, স্মল আই, ক্যাপিটাল পি, তাহলেও কিন্তু ওই পাইটাই দেখাবে। ঠিক আছে, অর্থাৎ তুমি দুই ভাবেই লিখতে পারো, ওই এসকেপ, তারপরে এসকেপ বাটন, তারপরে পি, তারপরে আবার এসকেপ দিলেও পাই চলে আসবে, আর ডিরেক্টলি পি আই লিখলেও পাই চলে আসবে। আচ্ছা, আর তুমি চাইলে এই যে বেসিক যে ম্যাথ অ্যাসিস্ট্যান্ট সেখান থেকেও ক্লিক করে পাই আনতে পারো। তো মানে অনেক অপশন, অনেক আমাদের অপশন আছে হাতে, অনেকভাবেই আমরা একই কাজ করতে পারি। আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখবো যে ইকুয়ালিটি এবং মানে ইকুয়াল সাইন এবং অ্যাসাইনমেন্ট সাইন, এই দুটার মধ্যে ডিফারেন্সটা একটু দেখবো, কারণ এটা আসলে অনেক সময় সমস্যা হয়। যে ক্যালকুলেটরে আমরা ওই যে ইকুয়াল সাইন একটা দেখেই অভ্যস্ত, বাট এই ম্যাথমেটিকের ক্ষেত্রে বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই দেখবা যে ইকুয়াল সাইনের আসলে দুইটা কাজ আছে, একটা হচ্ছে অ্যাসাইন করা, আর একটা হচ্ছে ইকুয়ালিটি, যে দুইটা জিনিস ইকুয়াল প্রমাণ করা। ঠিক আছে, দেখো আমি ম্যাথমেটিকাতে যদি লিখি যে 3 ইকুয়াল, আচ্ছা 3 এভাবে না লিখে ধরো লিখলাম যে এক্স ইকুয়াল 2, ঠিক আছে, যে এক্স লিখলাম, এক্স ইকুয়ালস টু, তাহলে শিফট এন্টার দিই, তাহলে কি দেখাচ্ছে? আউটপুট দেখাচ্ছে 2। ঠিক আছে, আচ্ছা, তাহলে আসলে ও কি করলো, মানে এই কমান্ডের মাধ্যমে ও ম্যাথমেটিকে কি বুঝলো এবং কি করলো এবং আউটপুট 2 দেখালো কেন? এই কমান্ডের অর্থ হচ্ছে যে তুমি ম্যাথমেটিকাকে বলতেছো যে এই ইকুয়াল সাইনের বাম পাশে যে আছে সেই তার মধ্যে এই ইকুয়াল সাইনের ডান পাশে যে আছে তাকে অ্যাসাইন করতে হবে। ঠিক আছে, মানে স্টোর করতে হবে। তার মানে এক্স হচ্ছে তোমার একটা ভ্যারিয়েবল বা একটা লেটার,
সেই এক্স ভ্যারিয়েবলের মধ্যে তুমি 2 সংখ্যাটাকে স্টোর করবা, যে এক্স এর ভ্যালু হচ্ছে 2। এখন আমি যদি আবার এক্স লিখে এবং সেই আউটপুটটাও এই জন্য 2 দিচ্ছে, ঠিক আছে, যে এক্স এর মধ্যে 2 আমি স্টোর করছি, ঠিক আছে। এখন যদি আমি শুধু এক্স লিখে আবার শিফট এন্টার দিই, তাহলে দেখো আউটপুট কি দেখাচ্ছে, যে 2, কারণ সে এক্স এর জায়গাতে 2 কে অ্যাসাইন করছে, যে এক্স মানে হচ্ছে 2, ঠিক আছে। এটা হলো অ্যাসাইনমেন্ট। এখন আমি যদি লিখি যে এক্স, এবার আমি যদি লিখি যে এক্স এক্স, এবার আমি দেখো কি দিছি, 2টা ইকুয়াল দিছি। প্রথমে একবার ইকুয়াল দিলাম, তারপরে আবার ইকুয়াল দিলাম, এরপরে লিখলাম 3, ঠিক আছে। এখন আমি লিখতেছি এক্স ইকুয়ালস টু 3। এটা যদি লিখি তাহলে শিফট এন্টার দিই, কি দেখায় দেখো, ম্যাথমেটিক্যাল আমাকে দেখাচ্ছে, আউটপুট দেখাচ্ছে ফলস। এর মানে হচ্ছে, কারণ ম্যাথমেটিক্যাল অলরেডি এক্স এর মধ্যে 2 কে অ্যাসাইন করছে, মানে 2 কে স্টোর করছে, এক্স এর ভ্যালু তার কাছে হচ্ছে 2। এখন তুমি যখন ডাবল ইকুয়াল দিচ্ছ, ডাবল ইকুয়াল দেওয়া মানে অ্যাসাইন করা না, ডাবল ইকুয়াল দেওয়া মানে হচ্ছে যে এই দুইটা জিনিস, এই ডাবল ইকুয়ালের বাম পাশে যে আছে এবং ডান পাশে যে আছে, এই দুইজন কি ইকুয়াল কিনা, সমান কিনা। যদি সমান হয় তাহলে অ্যান্সার হবে ট্রু, আর যদি সমান না হয় তাহলে অ্যান্সার হবে ফলস। তো এই কারণে, যেহেতু অলরেডি এক্স এর মধ্যে ম্যাথমেটিক্যাল, একটু আগে আমি যে 8 নম্বর ইনপুট যেটা দিছি তার মাধ্যমে ও এক্স এর মধ্যে 2 স্টোর করে ফেলছে। এখন 10 নম্বর কমান্ডে যখন আমি এই দুইটা জিনিসকে কম্পেয়ার করতে বলতেছি, এক্স আর 3 এই দুইটা ইকুয়াল কিনা, তো তখন ও দেখতেছে এক্স এর মধ্যে আছে 2, আর 2 আর 3 তো ইকুয়াল না, সুতরাং আউটপুট দিছে ফলস। এখন আবার দেখো, আমি যদি একটা ইকুয়াল দিয়ে 3 লিখতাম, আমার এক্স এর মধ্যে কিন্তু অলরেডি কত আছে আবার দেখে নেই, এক্স চাপ দিয়ে এন্টার দিলে কি দেখাচ্ছে, এক্স এর মধ্যে এখনো 2 আছে, কারণ আমি তো 2 স্টোর করছি, যে অ্যাসাইন করছি 8 নাম্বার কমান্ডে, ঠিক আছে, এক্স ইকুয়ালস টু 2। আর এরপরে তো আর কোথাও নতুন করে অ্যাসাইন করি নাই, এরপরে এখানে হচ্ছে চেকিং করছি যে এক্স 3 এর সমান কিনা। আর এখন আমি আবার যদি একটা ইকুয়াল দিয়ে এক্স ইকুয়ালস টু 3 লিখি, তাহলে কি হয় ঘটনাটা, একটা ইকুয়াল দিয়ে এক্স ইকুয়ালস টু 3 লিখলাম, এখন দেখাচ্ছে আউটপুট 3। এখন এক্স এর ভ্যালু আমি যদি চেক করি, এক্স সমান সমান কত আছে, এক্স লিখে জাস্ট শিফট এন্টার দিলাম, তাহলে কি দেখাচ্ছে, 3 দেখাচ্ছে। তার মানে হচ্ছে এক্স এর মধ্যে আগে তো 2 ছিল, তারপরে যে 12 নাম্বার ইনপুটে তুমি যখন লিখছো এক্স ইকুয়ালস টু একটা ইকুয়াল সাইন দিয়ে যখন 3 লিখছো, তখন সে যেটা করছে যে এক্স এর মধ্যে আগে যা ছিল সেটাকে সে বাদ দিয়ে, সেটাকে রিপ্লেস করে এখন এই একটা ইকুয়াল সাইন নেওয়ার মানে হচ্ছে যে তুমি এক্স এর মধ্যে তাকে 3 কে রাখতে বলতেছো, যে এই বাম পাশে যে এক্স আছে তার মধ্যে 3 কে অ্যাসাইন করা, স্টোর করো। তাহলে অ্যাসাইন করা বা স্টোর করলে সে আগে এক্স এর মধ্যে 2 ছিল, সেটাকে সে বাদ দিয়ে এখন আবার নতুন করে 3 কে স্টোর করলো, এই কারণে আবার এক্স এর ভ্যালু এখন 3 দেখাচ্ছে। এখন যদি আমি এক্স ডাবল ইকুয়াল টু 3 দেই, তাহলে যেহেতু এখন এক্স এর মধ্যে 3 আছে, তাহলে এখন শিফট এন্টার দিলে কি দেখাবে, ট্রু দেখাবে, ঠিক আছে। তার মানে আমাদের ডাবল ইকুয়াল সাইন যেটা, সেটা হচ্ছে যে আসলে দুইটা জিনিস বাম পাশ এবং ডান পাশ সমান কিনা সেটার চেকিং। আর একটা ইকুয়াল সাইন হচ্ছে যে জাস্ট বাম পাশে যে এক্সপ্রেশনটা আছে সেটার মধ্যে ডান পাশের এক্সপ্রেশনটাকে তুমি স্টোর করো, অ্যাসাইন করো, ঠিক আছে। তাহলে আশা করি ইকুয়ালিটি এবং অ্যাসাইনমেন্ট এই দুইটা নিয়ে কোনো সমস্যা হবে না। আচ্ছা, তারপরে এরপরে আমরা আরেকটা জিনিস একটু দেখাই, যে এই যে যেমন ধরো এক্স ইকুয়ালস টু আমি 2 লিখলে ও হচ্ছে, আবার এখন যদি আমি এক্স ইকুয়ালস টু ধরো -5 লিখি, তাহলে হচ্ছে এই যে -5 আউটপুট দেখাবে এবং কি করবে, এক্স এর মধ্যে -5টা স্টোর করবে। এখন ধরো আমি এই আউটপুটটা, এই -5 যে আউটপুট, সেই জিনিসটা আমি দেখতে চাচ্ছি না, ঠিক আছে। দেখতে চাচ্ছি না বলতে আমি চাচ্ছি যে ও এক্স এর মধ্যে -5টা স্টোর করে রাখুক, বাট সেটা আমাকে শো করার দরকার নাই, ঠিক আছে। আমি তো জানি যে x ইকুয়ালস টু -5 লিখলেই এটা অলরেডি x এর মধ্যে স্টোর হয়ে যাবে, বাট এই আউটপুট শুধু -5 দেখাচ্ছে, এটা দরকার নাই। তাহলে একটা সেমিকোলন যদি দেই, x ইকুয়ালস টু -5 দেওয়ার পরে একটা সেমিকোলন দিয়ে এবার যদি শিফট এন্টার দিই, দেখো, তাহলে দেখো এখন কিন্তু জাস্ট ইনপুটটা আছে, আউটপুটটা কিন্তু নাই। মানে হচ্ছে ম্যাথমেটিক্যাল আউটপুটটা হাইড করে রাখছে, দেখাচ্ছে না, ঠিক আছে। বা তুমি চাইলে এখন আবার এক্স কে কল করতে পারো, এক্স সমান সমান যদি দাও, তাহলে দেখো এই যে দেখাচ্ছে এক্স এর ভ্যালু -5। বা ধরো এক্স ইকুয়ালস টু 10 লিখলাম, আমি 10 লিখে আবার সেমিকোলন দিলাম, সেমিকোলন দিয়ে যদি শিফট এন্টার দেই, তাহলে সে আউটপুট দেখাবে না। এটা শুধু এই কমান্ডের ক্ষেত্রে না, যে কোনো ম্যাথমেটিক্যাল কমান্ডের ক্ষেত্রে তুমি যদি ওই কমান্ডের শেষে একটা সেমিকোলন দিয়ে শেষ করো, তাহলে ওই কমান্ডের যে আউটপুটটা সেটা ম্যাথমেটিক্যাল তোমাকে শো করবে না, ঠিক আছে। এখন আবার এক্স সমান সমান যদি জানতে চাই, তাহলে দেখো এই যে x ইকুয়ালস 10,
অলরেডি সে 10 স্টোর করছে, বাট সেমিকোলন দেওয়ার কারণে দেখায় নাই। ঠিক আছে, এখন দেখাচ্ছি। তারপরে ধরো তুমি একটা যোগ করেই তুমি দিলা যে ধরো 5 প্লাস 6, তারপরে যদি তুমি সেমিকোলন দিয়ে দেন যদি তুমি শিফট এন্টার দাও, তাহলে এই 5 প্লাস 6 এর আউটপুটটা কিন্তু দেখাবে না। মানে ও যোগ করছে ঠিক আছে, তো আউটপুটটা দেখাচ্ছে না। বাট আমি যদি সেমিকোলন ছাড়া দেই, ঠিক আছে, তাহলে কিন্তু দেখাবে 11। বোঝা গেছে ব্যাপারটা? তো সেমিকোলন ইউজ করে আমরা হচ্ছে এই কোনো আউটপুট হাইড করে রাখতে পারি। আচ্ছা, এরপরে বেসিক কিছু কনস্ট্যান্ট আমাদের আছে, আমাদের ম্যাথমেটিক্স এর কাজ করতে গেলে প্রায় লাগে। তার মধ্যে একটা হচ্ছে কি পাই, তো সেটা তো আমি দেখালাম যে ক্যাপিটাল পি আই, সেটা লিখলে তারপরে শিফট এন্টার দিলে এটা হচ্ছে আমাদের পাই এর কাজ করে। এইটা মানে হচ্ছে তুমি ওই যে আমাদের যে কনস্ট্যান্ট পাই আছে 3.1415, সেই জিনিসটাই ম্যাথমেটিক্যাল বুঝতে পারে যে ক্যাপিটাল পি আই লিখলে। তারপরে আরেকটা হচ্ছে ক্যাপিটাল ই, এটা হচ্ছে আমাদের ওই যে অয়েলার্স কনস্ট্যান্ট, যেটা ই বা আমরা হাতে লেখার সময় ছোট হাতের ই লিখে অভ্যস্ত। এটার চাইলে তুমি নিউমেরিক্যাল ভ্যালুও দেখতে পারো, এই যে 2.718282 যেটা ছিল সেটা। তো সেই ক্যাপিটাল ই দিয়ে ম্যাথমেটিকা বুঝে যে এটা হচ্ছে ওই অয়েলার্স কনস্ট্যান্ট। আর আরেকটা হচ্ছে যে আমাদের কমপ্লেক্স নাম্বারে আমরা জানি যে আমাদের কমপ্লেক্স ইউনিট আই যেটা, ঠিক আছে, সেটা হচ্ছে ক্যাপিটাল আই দিয়ে লিখতে হবে। ক্যাপিটাল আই মানে এই যে দেখো এই ইমাজিনারি ইউনিট যেটা, ঠিক আছে। তো এটা হচ্ছে অর্থাৎ √-1 এর সমান, ঠিক আছে। ম্যাথমেটিকা √-1 যেটা, সেটাকে ও চিন্তা করে ক্যাপিটাল আই, আমরা যেটা হাতে কলমে ছোট আই দিয়ে লিখি, ঠিক আছে। তো এই তিনটা জিনিস মাথায় রাখবা, এগুলো কিন্তু খুবই ক্রুশিয়াল। দেখবা যে তুমি যদি ভুলে তোমার এই ছোট হাতের ই লিখে ফেলো বা হচ্ছে এই আইটা যদি ছোট হাতের দাও, তাহলে কিন্তু আর কাজ করবে না, ঠিক আছে। ওকে, আচ্ছা, এখন আমরা আরেক নেক্সট যেটা লাগে আমাদের অ্যারিথমেটিক করতে গেলে, সেটা হচ্ছে গ্রুপিংটা আমরা একটু দেখি। যে ওই যে আমরা বদমাশ অ্যাপ্লাই করি, আরো কি কি রুলস আছে না, ঠিক আছে, যে যোগ বিয়োগ গুণ ভাগ কোনটা আগে করব পরে করব, সেগুলো আবার বুঝাইতে যে যোগ ব্র্যাকেট দিয়ে আমরা গ্রুপিং করি। তো সেই ব্র্যাকেটের কাজটা এখন আমরা দেখব। তো আমরা জানি 3 ধরনের ব্র্যাকেট আছে, তাই না? ফার্স্ট ব্র্যাকেট বা হচ্ছে কি প্যারেনথেসিস যেটাকে বলা হয়, আরেকটা নাম ফার্স্ট ব্র্যাকেট, এটা হচ্ছে এই যে এরকম। তারপরে আরেকটা কি ছিল, আরেকটা ছিল হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, বা যেটার আরেকটা নাম হচ্ছে কার্লি ব্র্যাকেট, ঠিক আছে। সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্র্যাকেট বলে। আর আরেকটা হচ্ছে থার্ড ব্র্যাকেট বা স্কোয়ার ব্র্যাকেট। এটা এই 3 ধরনের ব্র্যাকেট তো আমরা জানি, তাই না? তো এখন ম্যাথমেটিক্যাল ক্ষেত্রে এই 3 ধরনের ব্র্যাকেটের ইউজ কি বা কোথায় কোথায় ইউজ করতে পারবো। আমরা যখন অঙ্ক করি, সাধারণভাবে অঙ্ক করি, তখন আমরা কিন্তু 3 ধরনের ব্র্যাকেট ইউজ করি একই লাইনে, এবং আমরা এটা দিয়ে বুঝাই যে এটা ফার্স্ট ব্র্যাকেট, এটার কাজ সবার আগে করতে হবে, দেন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, এটার কাজ পরে, কার্লি ব্র্যাকেটের কাজ, আর সবার আউটার যেটা বা সবার শেষে যার কাজ করতে হবে সেটা হচ্ছে থার্ড ব্র্যাকেট বা স্কোয়ার ব্র্যাকেটের কাজ। এখন ম্যাথমেটিক্যাল ক্ষেত্রে এই 3 ধরনের ব্র্যাকেটের আলাদা আলাদা ইউজ আছে, অর্থাৎ তুমি 3 ধরনের ব্র্যাকেট 3 ধরনের কাজে ইউজ করতে হবে, একই কাজে না। প্রথম কথা হচ্ছে যে ফার্স্ট ব্র্যাকেট ম্যাথমেটিকাতে সবসময় গ্রুপিং এর কাজে ইউজ করা হয়। গ্রুপিং অর্থাৎ তুমি একটা অপারেশন আগে করতে যাচ্ছ আরেকটা অপারেশনের, সেই ক্ষেত্রে তুমি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবা। এবং যদি একাধিক তোমার এরকম স্তর থাকে, লেভেল থাকে, তাহলে তুমি একাধিকবার ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবা। ধরো আমি একটা কম্পিটিশন লিখলাম যে 1, তারপরে আচ্ছা 1 প্লাস, তারপরে হচ্ছে 2 মাইনাস 3, এই বিয়োগের কাজটা আগে করতে হবে, দেন হচ্ছে গুণ করতে হবে, ধরো 2 প্লাস 1, ঠিক আছে। এই এই গুণটা করতে হবে, এই যোগটাও আগে করতে হবে, এরপরে আবার এখানে আরেকটা ব্র্যাকেট দেই, ধরো এখানে, আচ্ছা এই ধরো আমি এই বিয়োগটা আগে করব, বা বিয়োগ না দিয়ে ভাগ দেই, তাহলে বুঝতে সুবিধা হবে, যে 6/3। ওকে, যে আমি সবার আগে এই ভাগের কাজটা করব, দেন হচ্ছে সেই ভাগফলের সাথে 1 কে যোগ করব, এরপরে সেই যোগফলের সাথে এই গুণ করব, আবার এই যোগফলটা, ঠিক আছে, তো বোঝাই যাচ্ছে। তো এখন দেখো এখানে আমি সবগুলো লেভেলেই কিন্তু কি করছি, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে গ্রুপিং করছি, ঠিক আছে, কোনো সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট ইউজ করি নাই।
তো এখন আমি শিফট এন্টার দিলে ম্যাথমেটিক্স আমাকে আউটপুট দিবে। এই যে সবার প্রথমে হচ্ছে সবচেয়ে ভিতরে যে ফার্স্ট ব্র্যাকেট তার কাজ করতে হবে 6/3, সেটার ভ্যালু হচ্ছে 2। তারপরে 2 + 1 সেটার ভ্যালু হচ্ছে 3। আর এই পাশে 2 + 1 সেটার ভ্যালু 3, তাহলে 3 × 3 আলটিমেটলি 9। তাহলে আমার অ্যান্সার ঠিক আছে। তো আমি যেটা বুঝাইলাম সেটা হচ্ছে যে এখানে তুমি যদি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করো, যে না আমার তো ওইটা হচ্ছে ভিতরের ফার্স্ট ব্র্যাকেট, আর এটা তো আমি নরমাল যখন আমরা অঙ্ক করি তখন তো আমরা এইভাবে লিখে অভ্যস্ত যে এটা হচ্ছে সবচেয়ে ভিতরের ফার্স্ট ব্র্যাকেট, এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে, সো এটা সেকেন্ড ব্র্যাকেট আমি দিলে অসুবিধা কি? ম্যাথমেটিকে কিন্তু এটা দিলে তোমার অ্যান্সার আর সেম থাকবে না। দেখো একটু আগে আমাদের আসছিল শুধু 9, আর এখন আসছে একটা সেকেন্ড ব্র্যাকেট সহ 9। ম্যাথমেটিকাতে এই সেকেন্ড ব্র্যাকেট বা হচ্ছে কার্লি ব্র্যাকেট থাকা মানে হচ্ছে অন্য জিনিস, এটার মানে হচ্ছে লিস্ট। আমরা একটু পরে লিস্ট করব। সো এই লিস্ট, এই সেকেন্ড ব্র্যাকেটটা আসলে লিস্ট ডিনোট করে। সো এই দুইটার রেজাল্ট তোমার কাছে মনে হচ্ছে যে কাছাকাছি তো আসছে। আগে 9 আসছিল জাস্ট সেকেন্ড ব্র্যাকেট ছাড়া। আমি আবার দেখাই, ঠিক আছে? ওকে, এটা দিলাম। আচ্ছা, এখন তো ব্র্যাকেট যেহেতু দেই নাই, এখন তো অর্ডার চেঞ্জ হয়ে যাবে স্বাভাবিক। আচ্ছা, ওকে, তাহলে এটা একটা, আর একটা হচ্ছে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি দেই, ওকে, তাহলে কি আসতেছে? সেকেন্ড ব্র্যাকেট সহ 9। এই দুইটা কিন্তু আলাদা জিনিস। এই শুধু 9 আর সেকেন্ড ব্র্যাকেট সহ 9 দুইটা এক না। এটা হচ্ছে একটা লিস্ট বা সেট। আমরা ম্যাথমেটিক্সে সেট পড়ছিলাম না, এবং বলছিলাম না যে সেটের ক্ষেত্রে কনভেনশন হচ্ছে কি কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা সেট ডিনোট করি। সো এটা হচ্ছে একটা সেট যার মধ্যে 9 একটা এলিমেন্ট, আর এটা হচ্ছে শুধু 9 নাম্বার। ঠিক আছে, এই আউটপুট 29 যেটা। সো দুইটা কিন্তু সেম জিনিস না। তো ম্যাথমেটিকাতে এই কার্লি ব্র্যাকেটটা শুধুমাত্র লিস্টের বেলায় অ্যাপ্লিকেবল, অর্থাৎ লিস্ট ডিনোট করতে ব্যবহার করা হয়। লিস্ট বা হচ্ছে অ্যারে বা ম্যাট্রিক্স, কারণ ম্যাট্রিক্সও তো হচ্ছে কি অ্যারে আসলে, অ্যারে অফ নাম্বারস, তাই না? ম্যাট্রিক্স 3/3 ম্যাট্রিক্স বলো বা 2/3 ম্যাট্রিক্স বলো, এগুলো কি আসলে অ্যারে অফ নাম্বারস। তো লিস্ট, ওয়ান ডাইমেনশনাল লিস্ট বা 2 ডাইমেনশনাল বা 3 ডাইমেনশনাল লিস্ট ইউজ করতে, মানে লিস্ট ডিনোট করতে সেকেন্ড ব্র্যাকেট ম্যাথমেটিকাতে ইউজ করা হয়। ফার্স্ট ব্র্যাকেটের কাজ হচ্ছে গ্রুপিং করা। তুমি কোনো অপারেশন আগে করতে চাও, তারপরে আরেকটা করতে চাও, তারপরে আরেকটা করতে চাও, এটা লেভেল অনুযায়ী তুমি হচ্ছে যতবার ইচ্ছা তুমি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে পারো, কোনো অসুবিধা নাই। তবে গ্রুপিং করতে শুধু ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে। আর তাহলে এখন এই যে স্কয়ার ব্র্যাকেটের কাজ কি, বা স্কয়ার ব্র্যাকেট কোত্থেকে আসছে, এটা দিয়ে কি করবো? স্কয়ার ব্র্যাকেট ম্যাথমেটিকাতে শুধুমাত্র কমান্ডের জন্য রেস্ট্রিক্টেড, কমান্ড লেখার জন্য। ঠিক আছে, কমান্ড এবং হচ্ছে আরো একটা ব্যাপার আছে পার্ট, সেটা আমি দেখাবো। ঠিক আছে, এই দুইটা কাজের জন্য হচ্ছে স্কয়ার ব্র্যাকেটটা রেস্ট্রিক্টেড। যেমন যে আমরা দেখছিলাম প্লাস, ঠিক আছে, প্লাস দিয়ে তারপরে একটা স্কয়ার ব্র্যাকেট দিয়ে 1 তারপরে কমা 2 এভাবে যদি আমি লিখে দেই, তাহলে কি দেখাবে? 1 আর 2 এর যোগফল দেখাবে। এই যে এইখানে আমি যে প্লাস কমান্ডটা লিখছি, এই কমান্ডের পরে এই যে এখানে একটা স্কয়ার ব্র্যাকেট দিছি, এখানে একটা স্কয়ার ব্র্যাকেট দিছি, এটা হচ্ছে ম্যাথমেটিকার সিনট্যাক্স, ম্যাথমেটিকার নিয়ম ল্যাঙ্গুয়েজে, যে তুমি ওকে কোনো কমান্ড দিতে বললে ওই কমান্ডটা লিখতে হবে অবশ্যই। প্রথমে কমান্ডের নাম লিখতে হবে, দেন হচ্ছে ওই কমান্ডের নামের পরে দুইটা স্কয়ার ব্র্যাকেট দিয়ে ওই স্কয়ার ব্র্যাকেটের মধ্যে কমান্ডের আর্গুমেন্ট গুলো লিখতে হবে। এই জিনিসটাকে আমরা চিন্তা করতে পারি অনেকটা, তোমরা ম্যাথমেটিকাতে সরি সেট থিওরিতে, আমরা কি সেট থিওরিতে আমরা ইয়া পড়ছি না, যে রিলেশন এবং ফাংশন, মনে আছে কিনা? আমরা কিভাবে লিখতাম ফাংশন এফ অফ এক্স সমান সমান, ধরো এফ অফ এক্স সমান সমান, ধরো আমি লিখলাম যে স্কয়ার রুট অফ এক্স, এফ অফ এক্স সমান এইভাবে আমরা লিখি যে এই এফটা হচ্ছে একটা ফাংশন, আর এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেন এই ভিতরে যেটা আছে সেটা হচ্ছে আর্গুমেন্ট বা ইনপুট। আমরা ম্যাথমেটিক্সের ভাষায় বলছিলাম ইনপুট, যে এক্সটা হচ্ছে ইনপুট। এই এফ ফাংশনের মধ্যে এক্সটাকে ইনপুট দিলে আউটপুট হিসেবে পাওয়া যাবে কি স্কয়ার রুট অফ এক্স। ঠিক আছে, সো ম্যাথমেটিকা এই জিনিসটাকে চিন্তা করে যে এই ম্যাথমেটিকার কমান্ডটাও তুমি মনে করতে পারো যে এই ধরনেরই, যে এই কমান্ডের যে নাম সেটা হচ্ছে এই এফ, আর ওর সিনট্যাক্স হচ্ছে যে ও ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে না, ও হচ্ছে স্কয়ার ব্র্যাকেট ইউজ করে। কারণ হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা গ্রুপিং এর কাজ করতেছি অলরেডি। সো ম্যাথমেটিকাতে তুমি যদি একই জিনিস দুই কাজে ইউজ করো তাহলে তো সে কনফিউজড হয়ে যাবে। এটা তোমার আমার পক্ষে বোঝা সহজ যে এফ অফ এক্স, এখানে এফ আর এক্স এর মাল্টিপ্লিকেশন বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে, বা গ্রুপিংও বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে যে এফ ফাংশনটা এক্স এর উপরে অ্যাপ্লাই করতে হবে, এই ইনপুটের উপরে অ্যাপ্লাই করলে আউটপুট কি হবে, এটা আমি বুঝতে পারি।
হিউম্যান আমরা যারা তারা বুঝতে পারি, কারণ কনটেক্সট দেখে আমরা বুঝতে পারি যে আসলে কোন জায়গায় কি মিন করে। ঠিক আছে, টেইলর যদি বলি, ম্যাথমেটিক্সে যদি আমরা টেইলর বলি তাহলে আমরা বুঝি টেইলর পলিনোমিয়াল। ঠিক আছে, আর আবার যদি ধরো তুমি কারোর সাথে মিউজিক নিয়ে আলোচনা করতেছো, তো ওইখানে টেইলর বললে বুঝাবে কি টেইলর সুইফট। ঠিক আছে, যে গান গায়, গায়িকা। তো এটা আমরা আলাদা করতে পারি যে কোন টেইলর কখন কি মিন করতেছে। বাট কম্পিউটারের ক্ষেত্রে এই ধরনের জিনিস বলে সে কনফিউজড হয়ে যাবে, সে তো এত বেশি মানুষের মতো এত বেশি আপডেটেড না। ঠিক আছে, সো তার কাছে কিন্তু জিনিসটা কনফিউজিং যে টেইলর বলতে কি আসলে গায়িকা টেইলর বলতেছে নাকি টেইলর পলিনোমিয়াল বলতেছে। তো এখন সেই জন্য ম্যাথমেটিকাতে এই ব্র্যাকেট গুলো আলাদা আলাদা কাজে ইউজ করা হয়। যে ফার্স্ট ব্র্যাকেট মানে হচ্ছে গ্রুপিং, আর এই যদি তুমি হচ্ছে এই স্কয়ার রুট জিনিসটাকে, একটা ফাংশন আছে ম্যাথমেটিকাতে এসকিউআরটি, এই এসকিউআরটি হচ্ছে স্কয়ার রুট ফাংশন বোঝায়। তাহলে এসকিউআরটি এটা হচ্ছে ফাংশনের নাম, মানে এই যে তোমার এফ যেটা সেটার নাম। দেন হচ্ছে আমি এখানে ফার্স্ট ব্র্যাকেটের বদলে কি দিব, স্কয়ার ব্র্যাকেট দিব। স্কয়ার ব্র্যাকেট দিয়ে ইনপুট যেটা সেটা লিখবো, ইনপুট আবার ধরো 9, তারপরে স্কয়ার ব্র্যাকেটটা আবার শেষ করলাম, স্কয়ার ব্র্যাকেটটা। তো এইটা মানে হচ্ছে আসলে এই যে এই জিনিসটাই, যে এখানে যেটা আমরা যেভাবে লিখে অভ্যস্ত, যে এই এফ অফ এক্স মানে স্কয়ার রুট অফ এফ অফ, যদি আমি ধরো এখানে চিন্তা করি যে 9, তাহলে স্কয়ার রুট অফ কি 9, তাই না? তো এখানেও ব্যাপারটা তাই, এই এফ অফ 9 কথাটাকে, সরি এফ অফ 9 কথাটাকে আমি হচ্ছে ম্যাথমেটিক্যাল ভাষায় লিখলে এভাবে লিখতে হবে যে এসকিউআরটি অফ 9, যেখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এনক্লোজ করতে, সরি থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে এনক্লোজ করতে হবে। এরপর শিফট এন্টার দিলে দেখো কি দেখাচ্ছে 3। ঠিক আছে, তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমাদের যে কোনো কমান্ডের প্রথম অক্ষরটা সবসময় ক্যাপিটাল লেটার হবে। এই যে এখানেও দেখো এসটা আমি বড় হাতের লিখছি। এবং ওই কমান্ডের যে আর্গুমেন্ট বা ইনপুট গুলো, ইনপুট একটা হতে পারে, একাধিক হতে পারে। তোমরা হয়তো টু ভেরিয়েবল ফাংশনও পড়বা বা পড়ছো অনেকে, যে 2 ভেরিয়েবলের ফাংশনও হতে পারে এরকম, এক্স প্লাস, ধরো এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, যে এফ অফ এক্স এক্স কমা ওয়াই সমান এক্স প্লাস ওয়াই। তাহলে ইনপুট হচ্ছে এখানে কি 2টা, তার মানে ম্যাথমেটিক্যাল ভাষায় বললে আর্গুমেন্ট হচ্ছে 2জন, একজন এক্স আর একজন ওয়াই। তো ম্যাথমেটিক্যাল তাহলে কমান্ডের সিনট্যাক্সটা হচ্ছে যে কোনো একটা এরকম কমান্ড থাকবে, ক্যাপিটাল সি দিয়ে শুরু হইতে হবে, অর্থাৎ প্রথম অক্ষরটা সবসময় ক্যাপিটাল হইতে হবে। তারপরে আমি কমান্ড লিখলাম, মানে ইন জেনারেল যে কোনো কমান্ড এটা হতে পারে। তারপরে একটা দুইটা থার্ড ব্র্যাকেটের মধ্যে বা স্কয়ার ব্র্যাকেটের মধ্যে এই কমান্ডের যে আর্গুমেন্ট গুলো সেগুলো লিখতে হবে। যদি একটা আর্গুমেন্ট থাকে তাহলে জাস্ট এই একটা আর্গুমেন্টই তুমি লিখবা, আর যদি একাধিক আর্গুমেন্ট থাকে তাহলে সেই আর্গুমেন্ট গুলোকে কমা দিয়ে আলাদা করতে হয়। ধরো আর্গুমেন্ট এটা হচ্ছে, এটা হচ্ছে আর্গুমেন্ট 1, তারপরে আর্গুমেন্ট 2, এরকম যদি দুইটা আর্গুমেন্ট থাকে তাহলে এরকম কমা দিয়ে প্রথমে আর্গুমেন্ট 1 তারপরে পরে আর্গুমেন্ট 2। এই যে যেমন প্লাসের ক্ষেত্রে ছিল, প্লাসের ক্ষেত্রে আমাদের এই একটা হচ্ছে 1, একটা হচ্ছে 2। ঠিক আছে, আর যদি আরো আর্গুমেন্ট থাকে তাহলে আবার কমা দিয়ে আর্গুমেন্ট 3 লিখতে হবে। তাহলে এই কমার কাজটা কিন্তু বোঝা গেল, যে কমা দিয়ে আমরা হচ্ছে আর্গুমেন্ট গুলো আলাদা করি। এখানে যদি তুমি কমার বদলে অন্য কোনো সাইন ইউজ করো তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের সিনট্যাক্স, যে কোনো কমান্ডের শুরুটা হবে ক্যাপিটাল লেটার দিয়ে এবং আর্গুমেন্ট গুলো কমা দিয়ে দুইটা স্কয়ার ব্র্যাকেটের মধ্যে আটকাতে হবে। ওকে, তাহলে আমরা কিছু বেসিক কমান্ড এখন দেখি। সর্বপ্রথম যে কমান্ডটা দেখাতে চাচ্ছি, অলরেডি আমি দুইটা কমান্ড দেখাই ফেলছি, প্লাস দেখাইছি, স্কয়ার রুট দেখাইছি। আচ্ছা দেখো, ধরো তুমি স্কয়ার রুটের মানে ম্যাথমেটিকাতে স্কয়ার রুট যে কমান্ডটা এসকিউআরটি, এটার সিনট্যাক্স তুমি জানো না, মানে কিভাবে লিখতে হয় তুমি জানো না, তাহলে ওই যে আমাদের কোশ্চেন মার্ক দিয়ে কি করতে হবে, এসকিউআরটি এটা লিখতে হবে, যে এই এসকিউআরটি কমান্ডটার মানে স্টাইল কি। তাহলে দেখো এই যে ও বলে দিচ্ছে ম্যাথমেটিকা যে এসকিউআরটি, তারপরে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে তুমি যদি জেড লেখো, তাহলে মানে জেড মানে হচ্ছে আর্গুমেন্টটা, তাহলে সে কি করবে, স্কয়ার রুট গিভস দ্য স্কয়ার রুট অফ জেড। ঠিক আছে, যে এটা আউটপুট দিবে হচ্ছে জেড এর স্কয়ার রুটটা। আমি এই আইতে চাপ দিলে তাহলে এটা আরো ক্লিয়ারলি দেখাচ্ছে, এই যে ডকুমেন্টেশন সেন্টারে এখানে এক্সাম্পল সহ দেয়া আছে, স্কয়ার রুট অফ 2 সমান স্কয়ার রুট অফ 2। বুঝা গেছে? আচ্ছা, তো এই তাহলে আমি এখন ওইভাবে আমি এটা ইউজ করতে পারি। আচ্ছা, তো এখন আরেকটা আছে,
আরেকটা কমন কমান্ড, সেটা হচ্ছে ক্যাপিটাল এন নামে একটা কমান্ড আছে। এটা ধরো নিউমেরিক্যাল এর শর্ট ধরতে পারো। এটা দিয়ে তাহলে কি বোঝায় দেখি একটু। ক্যাপিটাল এন দিয়ে বোঝায় হচ্ছে এন, তারপরে তুমি ব্র্যাকেট, একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে, দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে কি লেখা আছে, এক্স ইএক্সপিআর। ঠিক আছে, এটা মানে হচ্ছে এক্সপ্রেশন, gives the numerical value of expression। আমি আরেকটু ইয়াতে যাই, আবার ইয়াতে যাই এখানে। ওকে, হ্যাঁ, এই যে দেখো, তুমি যদি ক্যাপিটাল এন দিয়ে তারপরে হচ্ছে দুইটা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে মাঝখানে কোনো একটা এক্সপ্রেশন লেখো, তাহলে সে কি করবে, gives the numerical value of এই ইএক্সপিআর, অর্থাৎ তুমি এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে অংশটা লিখছো ইএক্সপিআর বা এক্সপ্রেশনের শর্ট, তো এই জিনিসটার সে নিউমেরিক্যাল ভ্যালু দিবে। ঠিক আছে, এবং এটা আরো একটা সিনট্যাক্স আছে, তুমি এভাবেও লিখতে পারো, অথবা এই যে সেকেন্ড আরেকটা সিনট্যাক্স আছে যে এন তারপরে ক্যাপিটাল সেকেন্ড ব্র্যাকেট সরি ক্যাপিটাল এন লিখে তারপরে দুইটা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে তারপরে ইএক্সপিআর কমা দিয়ে আবার একটা ছোট হাতের এন দিছে। এটা দিয়ে কি বোঝায় তাহলে, যে attempts to give a result with n digit precision। ঠিক আছে, এই জিনিসগুলো আমি তোমাদেরকে বলে বলে মানে বোঝাচ্ছি, এর কারণ হচ্ছে যে যাতে তোমাদের এই জিনিসটা অভ্যস্ত হয় যে কিভাবে আমরা হেল্প থেকে আইডিয়া নিতে পারি যে কোন একটা কমান্ড কিভাবে লিখতে হয়। তো আমরা দেখলাম যে এই কমান্ডটা দুই ভাবে লেখা যায়, এবং চাইলে এটা একটা আর্গুমেন্ট দিয়েও লেখা যায়, আবার চাইলে দুইটা আর্গুমেন্ট দিয়েও লেখা যায়, যে কমা দিয়ে দুইটা আর্গুমেন্ট দিয়ে। তো দুইটা আর্গুমেন্ট দিয়ে লিখলে তখন ঘটনাটা কি ঘটবে, সে যেটা চেষ্টা করবে তখন যে এই এক্সপ্রেশনেরই সে আবার নিউমেরিক্যাল রেজাল্ট দেওয়ার চেষ্টা করবে, তবে কয় ঘর পর্যন্ত, এই যে এন ডিজিট প্রেসিশন, অর্থাৎ এখানে তুমি এন এর বদলে যত লিখবা তত ঘর পর্যন্ত। ফর এক্সাম্পল, আমরা এন তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তারপরে লিখলাম পাই। পাই মানে হচ্ছে আমাদের ওই যে পাই কনস্ট্যান্ট, তো সেটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে, এটাও আমরা জানি। তো এন পাই যদি আমি এখন শিফট এন্টার দেই, তাহলে কি আসে দেখো, এটা আমরা এই যে প্রথম সিনট্যাক্সটা ইউজ করছি যে এন তারপরে হচ্ছে একটা আর্গুমেন্ট। তো এন পাই দিলে দেখো সে দেখাচ্ছে 3.14159। ঠিক আছে, এখন এখানে কয় ঘর দেখাইছে, এখানে বাই ডিফল্ট 1 2 3 4 5 6 ঘর, 6টা দেখাইছে, টোটাল 6টা ডিজিট দেখাইছে, দশমিকের পরে 5 ডিজিট পর্যন্ত দেখাইছে। এখন ধরো যে আমি আমার 6 ডিজিট না, আমার আরো বেশি লাগবে, টোটাল আমার ধরো আমি চাচ্ছি 10 ডিজিট দরকার, তাহলে আমি ক্যাপিটাল এন দেন সেকেন্ড ব্র্যাকেট পাই লিখলাম আগের মতো। এখন আমি কমা দিয়ে এই যে এন এর জায়গাতে এই যে সেকেন্ড যে সিনট্যাক্সটা আছে, এই এন এর জায়গাতে আমি হচ্ছে লিখে দিব যে 10, যেহেতু আমাদের 10 ডিজিট দরকার, তাই না। এরপরে শিফট এন্টার দিলাম, সরি স্কোয়ার ব্র্যাকেট দিয়ে শিফট এন্টার দিলাম, তাহলে কি আসে, এখন দেখো ওই নিউমেরিক্যাল ভ্যালু দেখাচ্ছে, বাট এখন টোটাল 10টা ডিজিট আছে এখানে। ঠিক আছে, সো তাহলে আমাদের এই দুইটা সিনট্যাক্সই আমি বুঝতে পারলাম। তুমি যদি এই এক্সপ্রেশন দেখো না বুঝো, তাহলে যে এখানে এক্সাম্পল সহ দেয়া আছে, দেখো n 1/7 আর n 1/7 50 ডিজিট যদি দাও তাহলে 50টা দেখাবে। তুমি চাইলে এখানেও দিতে পারো n পাই, তারপরে ধরো 1000 দিলাম, এই যে পাইয়ের প্রথম 1000 ডিজিট পর্যন্ত দেখাচ্ছে। তো আমাদের এখন ধরো এই আউটপুটটা তো অনেক বিশাল আসছে, এটা তো আসলে দেখানোর দরকার নাই, সো এই আউটপুটটা আমি এখন সাবপ্রেস করে রাখি। এই ঠিক আছে, আউটপুট সাবপ্রেস করে রাখা শিখেছিলাম, হাইড করে রাখা স্বভাবে। ওকে, নেক্সট আমরা তাহলে একটা কমান্ড শিখলাম যে এন কমান্ড দিয়ে কি করা যায়। আমরা স্কয়ার রুট অলরেডি আমরা শিখছি। ঠিক আছে, তো এরপরে আরো ট্রাইগোনোমেট্রিক কিছু কমান্ড আছে, যেমন ধরো সাইন। ঠিক আছে, সাইন দিয়ে কি করা যায় দেখি, সাইনের সিনট্যাক্সটা দেখি, সাইন জেড গিভস দ্য সাইন অফ জেড। ঠিক আছে, তাহলে সাইন ধরো লিখলাম সাইন পাই বা সাইন পাই বাই 2। ঠিক আছে, সেটার ভ্যালু জানতে চাচ্ছি, তাহলে সাইন পাই বাই 2 এর ভ্যালু হচ্ছে 1 আমরা জানি। ঠিক আছে, তো এখন cos পাই বাই 2 যদি জানতে চাই, তাহলে cos পাই বাই 2। ঠিক আছে, cos পাই বাই 2 এর ভ্যালু 0, cos 90 ডিগ্রি। তো এটা তো হচ্ছে রেডিয়ানে দিচ্ছি, মানে এই সাইন কজ এই পাই বাই 2 এগুলো তো রেডিয়ান। তুমি যদি ডিগ্রিতে দিতে চাও তাহলে কিভাবে দিবা? এনিওয়ান? আমি যদি এই সাইন কজের স্যার ভ্যালুগুলো ডিগ্রি চিহ্ন দিয়ে দিব। ডিগ্রি চিহ্ন দিয়ে দিতে পারো। ডিগ্রি চিহ্ন কোথা থেকে দিবা? ডিগ্রি চিহ্ন স্যার প্যালেট থেকে? প্লেটস থেকে দিব।
হ্যাঁ, প্যালেটস থেকে দিতে পারো। আরেকটা হচ্ছে তুমি রেডিয়ানকে ডিগ্রিতে কনভার্ট করেও নিতে পারো। রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্সন তো তোমরা জানো, বা ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্সন সেটাও জানো, ঠিক আছে? তাহলে তোমার ধরো ডিগ্রি আছে, তুমি সেটাকে রেডিয়ানে কনভার্ট করে দিতে পারো পাই বাই 180 দিয়ে গুণ করে। ধরো তুমি হচ্ছে cos 45 ডিগ্রি, এখন এখানে ইনপুট তো 45 ডিগ্রিতে, মানে ম্যাথমেটিকা বাই ডিফল্ট সাইন কজ এগুলো হচ্ছে সে রেডিয়ানে হিসাব করবে। সো 45 ডিগ্রি আছে, তো ডিগ্রিটাকে আমি হচ্ছে কি করব, পাই ডিভাইডেড বাই 180 দিয়ে গুণ করে রেডিয়ানে নিয়ে তারপরে এই যে চলে আসে, ঠিক আছে? এটা করতে পারি। অথবা তুমি হচ্ছে ডিগ্রি যদি 45, এখানে ডিগ্রি যদি লিখতে চাও তাহলে প্যালেটস থেকে ওই যে বেসিক ম্যাথ অ্যাসিস্ট্যান্টে আমি যাব, দেন হচ্ছে কি ডিগ্রি খুঁজে বের করতে হবে এখান থেকে, ঠিক আছে? ডিগ্রি কোথায়, এক সেকেন্ড। এই যে এখানে দেখো ডিগ্রি সাইন আছে, আমি বড় করে দেখাই। ওকে, এই যে এখানে ডিগ্রি সাইন আছে, তাহলে আমি এখানে ডিগ্রি সাইন যদি চাপ দেই তাহলে এখানে এই যে 45 ডিগ্রি উঠে গেল, ঠিক আছে? তাহলে এখন দিলে যে আবার cos 45 ডিগ্রি মানে 1/√2, ঠিক আছে? সো এইভাবে দিলেও আসবে। আর হচ্ছে আরেকটা আছে, ডিগ্রি সরাসরি একটা কমান্ডই আছে, ডিগ্রি, এই যে দেখো ডিগ্রি সরাসরি একটা কমান্ড আছে, ডিগ্রি হচ্ছে ডিগ্রিতে আউটপুটটা দিবে, ঠিক আছে? তো তাহলে আমি যদি হচ্ছে এভাবেও লিখি cos ডিগ্রি 45, না সরি, ডিগ্রি এটা হচ্ছে, এটা কমান্ড না, এটা হচ্ছে সরাসরি সিম্বল। তাহলে 45 ডিগ্রি, এবার দেখো ঠিক আছে। এই অর্থাৎ তুমি চাইলে এই ডিগ্রি সিম্বলটাও ইউজ করতে পারো ম্যাথ প্যালেট থেকে, অথবা ডিগ্রি যদি লিখে দাও তাহলেও হবে, কারণ ম্যাথমেটিকাতে ডিগ্রি নামে একটা সিম্বল ডিফাইন করা আছে, ঠিক আছে? এই যে এখানে দেখো ডিগ্রি, আমি যখন সার্চ করছি তখন কি লিখছে, সিম্বল ডিগ্রি গিভস দ্য নাম্বার অফ রেডিয়াস 1 ডিগ্রি, ঠিক আছে? ইট হ্যাজ এ নিউমেরিক্যাল ভ্যালু অফ পাই বাই 180। তার মানে এখানে যে আমি ডিগ্রি লেখার মানে হচ্ছে আসলে 45 কে পাই বাই 180 দিয়ে গুণ করা, ঠিক আছে? সো অলরেডি ওটা ম্যাথমেটিকাতে ডিগ্রি নামে সেভ করা আছে। তো যেটাই দাও তুমি, এই ডিগ্রি সাইন দাও বা ডিগ্রি লিখে দাও বা হচ্ছে পাই বাই 180 দিয়ে গুণ করে দাও, সবগুলোই কিন্তু আসলে একই কাজ করতেছে। সো আমি যে আবার বললাম যে এর আগেও বলছি যে একই কাজ অনেক ভাবে করা যায় ম্যাথমেটিকাতে। সো এটাতে মানে ভয় পাওয়ার কিছু নাই যে আসলে কোন ভাবে করবো, তুমি যে কোনো একটা ওয়েতে করতে পারলেই হয়েছে। আচ্ছা, এরপরে লগারিদমিক ফাংশন, লগ এর যে ফাংশন গুলো আছে, আমি যদি ধরো লগ দেই 10, তাহলে কি দেখায় দেখি, ঠিক আছে? দেখো সবকিছুই আমি কিন্তু সবসময় প্রথমে বড় হাতের অক্ষর দিয়ে শুরু করতেছি, এবং অবশ্যই একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আউটপুটটা দিচ্ছি, ঠিক আছে? লগ 10 এর ভ্যালু সে দেখাচ্ছে লগ 10, তার মানে হচ্ছে আমি যদি 10.0 দিই তাহলে হচ্ছে ডেসিমালে দেখাবে, ওই যে আগের যে টেকনিকটা শিখে আসছিলাম যে পয়েন্ট দিতে হবে। তো তাহলে লগ 10.0 দিলে এখন দেখাচ্ছে এটা, তার মানে হচ্ছে বুঝতে পারতেছো যে এই লগ মানে হচ্ছে ম্যাথমেটিক্যাল লগ বলতে বোঝা হচ্ছে ন্যাচারাল লগ, মানে এটার বেজ হচ্ছে ই, ঠিক আছে? কারণ আমাদের এটা যদি 10 বেজ লগ হতো, বেজ যদি 10 হতো তাহলে লগ 10 বেজ 10 সেটার ভ্যালু তো 1 আসার কথা, তাই না? অর্থাৎ তুমি এই শুধু ক্যাপিটাল যে এল ও জি এটা দিয়ে ম্যাথমেটিকা বোঝে হচ্ছে ন্যাচারাল লগ। দেখো এই যে এটা দিয়ে আমি যদি দেই তাহলে কি দেখায়, লগ জেড গিভস দ্য ন্যাচারাল লগারিদম অফ জেড, অর্থাৎ লগারিদম টু বেজ ই। এখন তুমি যদি ধরো লগ 10 বেজ হিসাব করতে চাও, যে আমি লগ 10 বেজ 10 হিসাব করতে চাচ্ছি, তাহলে আমি বেসটা চেঞ্জ করতে চাচ্ছি, তখন হচ্ছে এই যে এই ফরম্যাটে দিতে হবে, লগ বি কমা জেড, দুইটা আর্গুমেন্ট দিতে হবে, যেখানে বিটা হচ্ছে তোমার বেস বি আর জেড হচ্ছে যেটা তুমি লগটা জানতে চাচ্ছ। তার মানে লগ 10 বেস 10, তাহলে এবার অ্যান্সার কত আসবে, 1, ঠিক আছে? আমি যদি এখানে 100 দেই, লগ 10 বেস 100, তাহলে যেহেতু 100 হচ্ছে 10 এর স্কয়ার, তাহলে লগ 10 বেস 100 কত আসবে, 2 আসবে। সো লগারিদম তুমি যত বেজে চাও, সেই যদি বেসটা যদি ই হয়, অর্থাৎ ন্যাচারাল লগারিদম, বা তোমরা যেটাকে এলএন লিখে অভ্যস্ত, সেই এলএন যদি জানতে চাও, অর্থাৎ এলএন 10, তাহলে সেক্ষেত্রে সরাসরি লগ 10 লিখলেই ও বুঝবে হচ্ছে এলএন 10, ঠিক আছে? আর 10.0 দেই, ওকে। আর হচ্ছে তুমি যদি কোনো বেস ভিত্তিক জানতে চাও তাহলে বেসটা আগে শুরুতে দিয়ে দিতে হবে।
তো এরপরে লগারিদম গেল, এরপরে আরো অনেক ফাংশন আছে, exp নামেও একটা ফাংশন আছে, exp। এটা কি করে? এটা হচ্ছে exp মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, যেটা আমরা ওই যে e টু দি পাওয়ার সামথিং, এটা তোমাদের ক্যালকুলেটরেও আছে। অর্থাৎ তুমি e টু দি পাওয়ার 10, যেটা e টু দি পাওয়ার 10 লিখলে যে আসবে ক্যাপিটাল e টু দি পাওয়ার 10 ম্যাথমেটিক্যালে ক্যাপিটাল ই মানে হচ্ছে আমাদের ওই যে অয়লার্স কনস্ট্যান্ট। তাহলে e টু দি পাওয়ার 10 লিখলে যে আসবে, আমি হচ্ছে যদি exp তারপরে 10 লিখি, এই exp 10 মানেও হচ্ছে e টু দি পাওয়ার এক্সপোনেনশিয়াল অফ 10। তাহলে exp 10 লিখলেও 10.0 লিখি, তাহলে দেখো যে দুইটা রেজাল্ট সেমই আসছে। ঠিক আছে? তো তুমি কমান্ড ইউজ করে লিখতে পারো, আবার সরাসরি চাইলে ওই যে e টু দি পাওয়ার 10 ভাবেও লিখে দিতে পারো। ঠিক আছে? তো এই কমান্ড কিভাবে লিখতে হয় এই জিনিসগুলো তাহলে আশা করি ক্লিয়ার হয়েছে। এখন এরকম অসংখ্য কমান্ড আছে। এরপরে ওই যে কোনো একটা ভেরিয়েবলের নাম সেট করা, যেমন ধরো আমি এই এই একটা নাম দিলাম যে কনস্ট্যান্ট বা c1 সমান সমান ধরো exp এই যে 10 যেটা, সেটা আছে আমার c1 এর ভ্যালু। তাহলে যদি আমি c1 এর মধ্যে এই জিনিসটাকে স্টোর করতে চাই, তাহলে তো যে ইকুয়াল দিয়ে স্টোর করতে হবে, আগেই বলছি। ঠিক আছে? তাহলে যে c1 এর মধ্যে e টু দি পাওয়ার 10 স্টোর হলো, বা আমি এখানে পয়েন্ট দিয়ে লিখলে ডেসিমাল নাম্বারটা স্টোর হবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমি এই c1 যদি আমি কল করি, c1 সমান সমান কি, তাহলে ওই যে আবার ওইটা দেখাচ্ছে। তো এই যে যে ভ্যারিয়েবলের মানে ভ্যালু অ্যাসাইন করার সময় তোমরা অবশ্যই স্মল লেটার ইউজ করবা। এটা এটা এই কারণে, কারণ স্মল লেটার ইউজ করলে তোমার এই ম্যাথমেটিক্যাল যে কমান্ড আর তোমার যে ভ্যারিয়েবল নেম, সেই দুইটা কখনো ম্যাচ হবে না। কারণ হলো, যদি তুমি ম্যাথমেটিক্যাতে যে কমান্ড অলরেডি আছে, এই ম্যাথমেটিক্যাতে তুমি জানো যে ক্যাপিটাল ই নামে একটা জিনিস আছে, এখন তুমি যদি ভ্যারিয়েবলের নামও ক্যাপিটাল ই দিতে যাও, তখন কিন্তু ম্যাথমেটিক্যাতে সমস্যা হবে, কারণ তার কাছে অলরেডি ক্যাপিটাল ই মানে হচ্ছে অয়লার্স কনস্ট্যান্ট। এখন তুমি যদি ই সমান সমান লিখতে চাও, যে ই সমান সমান 2 লেখো, তাহলে ম্যাথমেটিক্যাল কিন্তু এরর দিবে, যে এই যে দেখো কি লেখা আসছে, যে সিম্বল ই ইজ প্রোটেক্টেড। ঠিক আছে? তার মানে ম্যাথমেটিক্যাল যেটা বলতে চাচ্ছে, এই ক্যাপিটাল ই এর ভ্যালু এটা অলরেডি ওর কাছে প্রোটেক্ট করা আছে। এটা মানে হচ্ছে ও বুঝে অয়লার্স কনস্ট্যান্ট, সো ওইটার মধ্যে সে এই 2 কে অ্যাসাইন করতে পারবে না। ঠিক আছে? এই কারণে সে হচ্ছে এই আউটপুটটা দিছে। এখন তুমি আবার ক্যাপিটাল ই লিখে যদি নিউমেরিক্যাল ভ্যালুটা জানতে চাই আমি, তাহলে দেখো ও কিন্তু 2 কে অ্যাসাইন করে নাই, ক্যাপিটাল ই এর মধ্যে 2 কে অ্যাসাইন করে নাই, কারণ ইটা হচ্ছে প্রোটেক্টেড ম্যাথমেটিক্যাল সিস্টেমে। সো ক্যাপিটাল, এই জন্য ম্যাথমেটিক্যাল যে কোনো সিম্বল বা যে কোনো কমান্ড যেহেতু ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, সো আমরা নিজেরা যখন কোনো নতুন ভ্যারিয়েবল ডিফাইন করব, সেইগুলোর নাম সবসময় স্মল লেটার দিয়ে শুরু করলে এই সমস্যাটা হবে না তোমার, যে তোমার ভ্যারিয়েবলের নাম আর ম্যাথমেটিক্যাল সিম্বলের বা হচ্ছে ম্যাথমেটিক্যাল যে কমান্ড সেটার নাম একই হয়ে গেছে। একই হলে তখন কিন্তু ম্যাথমেটিক্যাল কাজ করবে না। এই জন্য নিজেরা যখন কোনো ভ্যারিয়েবল ডিফাইন করব, তখন সবসময় স্মল লেটার দিয়ে ডিফাইন করব। আচ্ছা, তো নেক্সট আমরা যেটা একটু দেখাবো সেটা হচ্ছে যে আরো কিছু কমান্ড। একজন লিখছে স্যার আজকে থাক। আচ্ছা, এখনো তোমাদের 2 ঘন্টা তো হয় নাই, তোমাদের ল্যাব ক্লাস তো 2 ঘন্টা রে বাবা। হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। ল্যাব ক্লাস স্যার তো 2 আজকে ঘন্টা। প্রথম দিন হিসেবে একটু কমায় দেন না স্যার। আচ্ছা, প্রথম দিন হিসেবে আমি তো শুরু হয়েছে একটু পরে, কতক্ষণ হয়েছে দেখি, কতক্ষণ হয়েছে? 1-1.5 ঘন্টা এখনো হয় নাই। ঠিক আছে, আর 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 10 মিনিট। ঠিক আছে, আর আর 10 মিনিট না, আচ্ছা যাও, আর 5 মিনিট, অল্প কিছু জিনিস আছে। তাহলে তোমাদের এই জিনিসগুলো তো অলরেডি আগেও করানো হয়েছিল, এই কারণে এগুলো খুব একটা কঠিন হওয়ার কথা না। জাস্ট অল্প একটা জিনিস দেখায় তারপরে শেষ করে দিব। এর ফলে তোমরা ওই অ্যাসাইনমেন্টের একটা প্রবলেম করতে পারবা। ঠিক আছে? তোমাদের অ্যাসাইনমেন্টে, তোমরা অ্যাসাইনমেন্টটা দেখছো কিনা, অ্যাসাইনমেন্টের মধ্যে তোমাদের এই যে দেখো, অ্যাসাইনমেন্টটা দেখা যাচ্ছে? অ্যাসাইনমেন্ট কি দেখতে পাচ্ছ? জি স্যার।
দেখতে পাচ্ছি। আচ্ছা, এই অ্যাসাইনমেন্টের মধ্যে এইখানে যে 5 নাম্বার না সরি 6 নাম্বার যে প্রবলেমটা আছে এটা আমি জাস্ট একটু দেখাই দিই, তাহলে তোমরা 6 নাম্বার প্রবলেমটা অলরেডি করে ফেলতে পারবে। আমি যেহেতু আজকে আর লিস্টে গেলাম না, সো লিস্ট এবং ওই বাকি জিনিসগুলো ওগুলো পরের দিন দেখাবো। এই 6 নাম্বার যে প্রবলেম আছে সেটা হচ্ছে কি, দেখো যে আমরা পলিনোমিয়াল পড়ে আসছিলাম, যে কোনো একটা পলিনোমিয়াল, এখানে একটা পলিনোমিয়াল দেওয়া আছে দেখো পি অফ এক্স, এই যে বিশাল একটা পলিনোমিয়াল দেওয়া আছে। এই পলিনোমিয়ালের কি করতে হবে, কোশেন্ট এবং রিমাইন্ডার বের করতে হবে। ঠিক আছে, যে এই এই যে পলিনোমিয়াল গুলো এগুলো দিয়ে ভাগ করলে কি কি হবে, কোশেন্ট কি হবে, ভাগশেষ এবং রিমাইন্ডার কি হবে, রিমাইন্ডার এবং ভাগফল কি হবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিভাবে ম্যাথমেটিক্যাতে করা যায়, এখানে দেখো কমান্ড দেয়া আছে, ইউজফুল কমান্ড নিচে পলিনোমিয়াল কোশেন্ট, পলিনোমিয়াল রিমাইন্ডার, এই যে এই ধরনের কিছু কমান্ড দেয়া আছে, ফ্যাক্টর লিস্ট। ঠিক আছে, এটা একটু দেখাই তাহলে এই প্রবলেমটা তোমরা করতে পারবা। ধরো আমার পলিনোমিয়ালটা হচ্ছে আচ্ছা পলিনোমিয়াল কোশেন্ট। আগে হচ্ছে যে কোনো কমান্ডের আগে আমরা সিনট্যাক্সটা একটু দেখে নিই। পলিনোমিয়াল কোশেন্ট, এটার সিনট্যাক্সটা কি? আচ্ছা দেখো এখানে কি বলতেছে, যে পলিনোমিয়াল কোশেন্ট লিখে তোমার 3টা আর্গুমেন্ট দিতে হবে। ঠিক আছে, একটা হচ্ছে পি, একটা কিউ আর একটা হচ্ছে এক্স। এই 3টা আর্গুমেন্ট দিলে gives the quotient of p and q treated as polynomial in x with any remainder dropped. এটা একটু ইয়াটা দেখে আসছি, এই যে দেখো the quotient of x square by x plus a with the remainder dropped, মানে হচ্ছে আমি যদি x স্কয়ার পলিনোমিয়ালটাকে x plus a দিয়ে ভাগ করার পরে কি ভাগফল হবে সেটা জানতে চাচ্ছি। ঠিক আছে, রিমাইন্ডার নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, রিমাইন্ডার যা হয় হোক, আমাদের ভাগফলটা দরকার। তাহলে সেই ক্ষেত্রে এই প্রথমে যেই পলিনোমিয়ালটাকে তুমি ভাগ করবা সেটা লিখতে হবে, দেন হচ্ছে কমা দিয়ে যাকে দিয়ে ভাগ করবা সেটা লিখতে হবে, দেন হচ্ছে ওই ভ্যারিয়েবলের নামটা লিখতে হবে যে কোনটা ভ্যারিয়েবল, ভ্যারিয়েবলের নামটা এক্স যদি হয় এক্স, ওয়াই যদি হয় ওয়াই, লিখে দেন কমান্ডটা দিলেই তোমাকে আউটপুটটা দিয়ে দিবে। তাহলে এখন একটা লিখি, পলিনোমিয়াল কোশেন্ট, এই যে এখানে এখন আমার 3টা ইনপুট দিতে হবে। একটা হচ্ছে আমার প্রথমে দিতে হবে কি, এই যে পলিনোমিয়ালটা আছে সেটা দিতে হবে। তো এই পলিনোমিয়ালটাকেই তো আমি ভাগ করতে চাচ্ছি, এই যে 1 নম্বরে দেখো x-2 দিয়ে ভাগ করতে বলা আছে, x-2 দিয়ে ভাগ করলে কোশেন্ট কি হবে এবং রিমাইন্ডার কি হবে এটা বের করতে বলছে। তাহলে এই পলিনোমিয়ালটা পুরোটা আগে লিখতে হবে, তাই না? তাহলে এই পলিনোমিয়ালটা পুরোটা এখানে আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। ধরো যে আমার পলিনোমিয়ালটা হচ্ছে x³ - 2 ফর এক্সাম্পল, ধরো ওই পুরো পলিনোমিয়ালটা তোমরা এখানে লিখবা, এটা তো লিখতে পারবা। তারপরে হচ্ছে আমি ভাগ করবো কি দিয়ে, x-2 দিয়ে, এই যে আমাদের এখানে x-2 আছে প্রথমটা, তারপরে হচ্ছে এটার ভ্যারিয়েবলটা কত, ভ্যারিয়েবল হচ্ছে ভ্যারিয়েবল হচ্ছে x। তাহলে এখন আমি শিফট এন্টার দিলাম। এখন এটা কি বলতেছে দেখো, এরর দিছে, 10 is not a valid variable। এররটা কেন দিল বলতো? এররটা দিছে এই জন্য কারণ x এর মধ্যে অলরেডি x যদি আমি কল করি, তোমাদের মনে আছে কিনা, x এর মধ্যে আমরা লাস্টে 10 স্টোর করছিলাম, সো x এর মধ্যে কিন্তু অলরেডি 10 রয়ে গেছে। ঠিক আছে, সো এই কারণে সে এই এখন x কে ভ্যারিয়েবল হিসেবে ধরতে পারতেছে না, x তো এখন একটা পার্টিকুলার নাম্বার, x = 10। তো তাহলে আমার কি করতে হবে, এই x টাকে ক্লিয়ার করতে হবে, যে আমি যে x এর মধ্যে 10 স্টোর করছি সেটাকে ক্লিয়ার করে ফেলতে হবে। এটা করার 2টা উপায়, একটা হচ্ছে এই যে ক্লিয়ার লিখে x লিখে দেন আমি যদি এক্সিকিউট করি তাহলে x টা ক্লিয়ার হয়ে যাবে। এখন আমি আবার x কে কল করলে দেখো এখন x এর ভ্যালু x ই দেখাচ্ছে, মানে x এর মধ্যে এখন আর 10 নাই। ঠিক আছে, আর আরেকটা ওয়ে হচ্ছে যে এক্সিট কমান্ড যদি লেখো, এক্সিট লিখে তারপরে 2টা থার্ড ব্র্যাকেট দিয়ে যদি শিফট এন্টার দাও, তাহলে দেখো এই সবগুলো গ্রে হয়ে গেছে, মানে ম্যাথমেটিক্যাল কারেন্ট সেশনটা এক্সিট হয়ে গেছে। এখন সবকিছু ও ভুলে গেছে, তুমি এতক্ষণ পর্যন্ত যা করছো ওর আর কিছু মাথায় নেই। এখন তুমি যদি নতুন করে কোনো কমান্ড দাও সে আবার একেবারে প্রথম থেকে শুরু করবে। ঠিক আছে, এখন আমি আবার এই কমান্ডটা যদি দেই, পলিনোমিয়াল আবার এন্টার দিলাম, শিফট এন্টার, তাহলে দেখো কি হচ্ছে, এইবার দেখো এবার কিন্তু এক্সিকিউট হয়েছে।
ঠিক আছে? সো এটাও একটা জিনিস তাহলে শেখা হলো তোমাদের, যে কোনো একটা কমান্ড দেওয়ার পরে কোনো একটা কাজ করার পরে আমি যদি সবকিছুই আমি মুছে দিতে চাই, তাহলে এক্সিট দিয়ে এরকম দুইটা ব্র্যাকেট দিয়ে ইয়া করলে দেখবা যে সব গ্রে হয়ে গেছে ইনপুট আউটপুট। এখন আবার তুমি এরপরে এক্সিটের পরে যে কমান্ডটা দিবা সেটা আবার ইনপুট 1 আউটপুট 1 থেকে শুরু হবে, সব ভুলে যাবে। আর যদি তুমি পার্টিকুলার কোনো একটা কিছু ক্লিয়ার করতে চাও, তাহলে জাস্ট ক্লিয়ার লিখে ওইটার নাম লিখে দিলেই ওই জিনিসটাকে সে ক্লিয়ার করবে। আগের সবকিছু ভুলবে না, শুধু ওই জিনিসটাকে ভুলে যাবে, ঠিক আছে? তাহলে এখন আমি পলিনোমিয়াল কোশ্চেন দেওয়ার পরে দেখো এই যে এই পলিনোমিয়ালটাকে এই x-2 দিয়ে ভাগ করলে যে আউটপুটটা সেটা সে দেখাচ্ছে, ভাগফলটা দেখাচ্ছে। এখন আমার তো রিমাইন্ডারটাও দরকার, তাহলে রিমাইন্ডারের জন্য এরকম একটা কমান্ড আছে, এই যে পলিনোমিয়াল রিমাইন্ডার একটা কমান্ড আছে, ঠিক আছে? এটা হচ্ছে পলিনোমিয়াল কোশ্চেন, এটা হচ্ছে পলিনোমিয়াল রিমাইন্ডার। তাহলে এখন যদি এই রিমাইন্ডার দেই, তাহলে আমার রিমাইন্ডারটা চলে আসবে ওই আগের মতোই সিনট্যাক্স। প্রথমে যাকে ভাগ করবা তাকে লিখতে হবে, তারপরে যেটা দিয়ে ভাগ করবা তাকে লিখতে হবে, এরপরে ভ্যারিয়েবলটা লিখতে হবে। তাহলে শিফট এন্টার দিলে এই যে রিমাইন্ডারটা দেখাচ্ছে যে তুমি যদি এটাকে যদি এটা দিয়ে ভাগ করো তাহলে রিমাইন্ডার হবে 6। ফাইনালি আমাদের হচ্ছে আরেকটা জিনিস ওখানে আছে। তাহলে এই প্রথমটা যেহেতু আমি দেখাই দিলাম, বাকি সবগুলো নিজেরা করতে পারবা। এখানে যে কমপ্লেক্স নাম্বারও আছে, কোনো অসুবিধা নাই। আমরা আই কিভাবে লিখতে হয় দেখাইছি, আই লিখতে হয় হচ্ছে ক্যাপিটাল আই দিয়ে, ঠিক আছে? সো এই জিনিসগুলো তোমাদের সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, নেক্সট যেটা আছে, ডিটারমাইন হুইচ অফ দ্য অ্যাবাভ পলিনোমিয়ালস আর ফ্যাক্টরস অফ পি অফ এক্স। অর্থাৎ এই যে 1 2 3 4 যে পলিনোমিয়াল গুলো দিচ্ছি, যেগুলো দিয়ে ভাগ করতেছো, সেগুলোর মধ্যে কোনটা কোনটা এর ফ্যাক্টর হয় সেটা বের করতে হবে। তো আমরা জানি যে রিমাইন্ডার, পলিনোমিয়াল রিমাইন্ডার যদি 0 হয়ে যায়, কোন একটা জিনিস দিয়ে ভাগ করলে যদি কোনো রিমাইন্ডার না থাকে, তাহলেই সেটা একটা ফ্যাক্টর। তাহলে তোমরা যে প্রথমগুলো যখন করবা, তখন যেগুলোর রিমাইন্ডার 0 আসবে, তাহলে সেইগুলোই হবে হচ্ছে ফ্যাক্টর। বোঝাই যাচ্ছে? ঠিক আছে। আর আরো একটা কমান্ড আছে, সেটা হচ্ছে ফ্যাক্টর ডিরেক্ট একটা কমান্ড আছে, কোন কি বলে, একটা যে কোনো একটা পলিনোমিয়ালের ফ্যাক্টর গুলো বের করার জন্য। ধরো x² - 4 এই পলিনোমিয়ালে আমি ফ্যাক্টর বের করতে চাচ্ছি। ফ্যাক্টরের সিনট্যাক্সটা একটু দেখে আসি। ফ্যাক্টরের সিনট্যাক্স হচ্ছে ফ্যাক্টর দিয়ে জাস্ট পলিনোমিয়াল কমান্ডটা লিখলেই হয়ে যাবে। তাহলে ফ্যাক্টর, ধরো x² - 4 এটাকে আমি ফ্যাক্টর করতে চাই, তাহলে দেখো এই যে ফ্যাক্টরাইজ করে ফেলছে। একটা হচ্ছে 2 + x, আর একটা হচ্ছে মানে x + 2 x - 2, x² - 4 এর ফ্যাক্টর, এই দুটো তো আমরা জানি। বা আরেকটা কমান্ড আছে ফ্যাক্টর লিস্ট, ঠিক আছে? এটা দিয়ে লিস্ট হিসেবে দেখাবে, ফ্যাক্টর লিস্ট x² - 4। এটা যদি দাও তাহলে দেখো এখানে হচ্ছে লিস্ট হিসেবে আউটপুট আসছে যে x - 2 হচ্ছে একবার, x + 2 হচ্ছে একবার, আর 1 হচ্ছে একবার, ঠিক আছে? এটা হচ্ছে ফ্যাক্টর লিস্ট। তো ফ্যাক্টর লিস্ট যদি তোমাদের কাছে কঠিন মনে হয়, তাহলে ফ্যাক্টর লিস্ট ইউজ না করে এটা ইউজ করো, ফ্যাক্টর। ফ্যাক্টর ইউজ করলে তুমি হচ্ছে ওই পলিনোমিয়ালের সকল ফ্যাক্টর গুলো সে ফ্যাক্টরাইজ করে আউটপুটটা দিবে। সো এখানে দুইটা জিনিসই আছে, ফাইন্ড অল দ্য ফ্যাক্টরস অফ পি অফ এক্স। পি অফ এক্স এর সকল ফ্যাক্টর বের করতে বলছে, এবং এইগুলোর মধ্যে কোন কোনগুলো পি অফ এক্স এর ফ্যাক্টর সেগুলো বের করতে বলছে। তাহলে রিমাইন্ডার যেগুলো 0 হবে সেগুলোই হচ্ছে এটার ফ্যাক্টর। আর তারপরে তুমি ফ্যাক্টর অফ এই পুরো পলিনোমিয়ালটা লিখে দিলে পুরো ফ্যাক্টরটা দিয়ে দিবে, এই পলিনোমিয়ালের সবগুলো ফ্যাক্টরই দিয়ে দিবে। সো 6 নম্বর প্রবলেমটা তাহলে তোমরা করতে পারবা। আর আগের যে প্রবলেম গুলো আছে সেগুলোর জন্য আমাদের আরো কিছু আইডিয়া জানতে হবে, ডু লুপ, ফর লুপ, হোয়াইল লুপ, তারপরে হচ্ছে লিস্টের ব্যাপারগুলো জানতে হবে। সেগুলো তাহলে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তোমাদের কাজ হচ্ছে আগামী ক্লাস পর্যন্ত, অর্থাৎ আগামী বৃহস্পতিবারে ইনশাআল্লাহ আমাদের নেক্সট ক্লাস হবে আবার। সো সেই পর্যন্ত তোমরা এই যে আজকে যা যা আমি প্র্যাকটিস করাইলাম, মানে দেখাইলাম, সেই জিনিসগুলো নিজেরা প্র্যাকটিস করবা অবশ্যই। নিজেরা রান করে দেখবা, এবং কি কি ধরনের ভুল হয়, কি কি ধরনের এরর আসে, সেই জিনিসগুলো একটু নোট ডাউন করে রাখবা। তুমি যদি এররটা নিজে নিজে ঠিক করতে পারো তো ভেরি গুড। আর যদি দেখো যে না, নিজে হচ্ছে না, তাহলে সেটাও মার্ক করে রাখো। নেক্সট দিন আমাকে বলো যে স্যার এটা এইভাবে আমি এই কমান্ডটা দিছিলাম, তারপরে এই এররটা আসছে, আমি তো বুঝতেছি না এটা কিভাবে ইয়া করতে হবে। আর হচ্ছে এই যে 6 নম্বর প্রবলেমটা তোমরা কমপ্লিট করে ফেলবা, ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই। কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। স্যার হ্যাঁ বলো। স্যার এই যে 6 নম্বর প্রবলেম অ্যাসাইনমেন্ট, এটা কি ওই নতুন একটা ফাইল খুলে ওইখানে করে রেখে দিব? হ্যাঁ, অবভিয়াসলি, মানে ম্যাথমেটিকাতে তুমি একটা তো হচ্ছে প্র্যাকটিস, মানে প্র্যাকটিস 1 নাম দিয়ে একটা নোটবুক ওপেন করে নরমাল প্র্যাকটিস করবা। আর হচ্ছে তুমি 6 নাম্বার প্রবলেমটা যদি সাকসেসফুলি করতে পারো, তারপরে ওইটাকে তুমি আরেকটা ফাইলে সেভ করে রাখলা। তুমি তো নাম দিয়েছে কিভাবে ফাইল সেভ করতে হয় আমি তো শিখাইছি। সো ওটা সেভ করে রাখলা, পরবর্তীতে তুমি ওই ফাইলের মধ্যে আরো কাজ করলা,
ঠিক আছে? আর স্যার এটা কি জমা দিতে হবে কি খাতায় লিখে এই নাকি অ্যাসাইনমেন্ট গুলো কবে জমা দিতে হবে বা কিভাবে জমা দিতে হবে সেইগুলো আমরা তোমাদেরকে পরবর্তীতে জানাবো। ঠিক আছে, আপাতত তোমাদের কাজ হচ্ছে এগুলো কমপ্লিট করে রাখা। এবং এই যে ধরো আমি অ্যাসাইনমেন্ট 1 তোমাদের আজকে তো বেসিক লেকচার দিলাম, প্লাস অ্যাসাইনমেন্ট 1 এর একটা প্রবলেম দেখাইলাম। নেক্সট ক্লাসে আমি অ্যাসাইনমেন্ট 1 এর বাকি প্রবলেম গুলো নিয়ে আলোচনা করব। তো তারপরে আবার তোমাদের আরেক স্যার উনি হয়তো আরেকটা অ্যাসাইনমেন্ট 2 নিয়ে আলোচনা করবেন। ঠিক আছে? তো এখন তুমি অ্যাসাইনমেন্ট 1 আমি যখন করাচ্ছি, আমাদের এখন কোনো আমরা ডেডলাইন দেই নাই কবে জমা দিতে হবে, বাট এক সময় না এক সময় অবশ্যই তোমাকে এটা মানে এটা তো ডিপেন্ড করে সিচুয়েশন আসলে কি হয়, ভার্সিটি কবে খুলে। সো যদি এটা হার্ড কপিও জমা দিতে হইতে পারে বা অনলাইনেও জমা দিতে হইতে পারে, কিভাবে জমা দিতে হবে সেটা এখনো ডিসাইডেড না, বা কবে জমা দিতে হবে, বাট জমা দিতে হবে এটা শিওর থাকো। ঠিক আছে? কবে জমা দিতে হবে বা কিভাবে জমা দিতে হবে সেটা আমরা তোমাদেরকে জানাই দিব, বাট এটা জমা দিতে হবেই। সো এখন তোমাদের কাজ হচ্ছে এই প্রতি সপ্তাহের কাজ সপ্তাহে শেষ করে রাখা। আমি এখন অ্যাসাইনমেন্ট 1 এই সপ্তাহে দেখাচ্ছি, আগামী সপ্তাহে দেখাবো। এই 2 সপ্তাহে তোমরা অ্যাসাইনমেন্ট 1 করে রাখবা, নিজেরা বাসায় করে সেভ করে রাখলা বা প্রবলেম গুলো প্র্যাকটিস করে রাখলা। তারপরে আবার অ্যাসাইনমেন্ট 2 যখন কোনো স্যার দেখাবে, যে স্যার যখন দেখাবে তখন অ্যাসাইনমেন্ট 2 এর প্রবলেম গুলো নিজেরা ভাবে প্র্যাকটিস করে রাখবা। এর ফলে যখন তোমাদেরকে আমরা কোনো একটা ডেডলাইন দিব যে হ্যাঁ এখন তোমরা অ্যাসাইনমেন্ট গুলো করে আমাদেরকে জমা দাও, ওটাতে তোমাদের কোনো সমস্যা হবে না। বাট তোমরা যদি কাজগুলো ফেলায় রাখো যে না ঠিক আছে এখন তো আর ডেডলাইন দেয় নাই, তো পরে করবো না, তাহলে কিন্তু এই কাজগুলো জমে যাবে। পরে তোমার এই লেকচার গুলো দেখে দেখে সব একসাথে করতে হবে। তোমাদের সুবিধার জন্য বলতেছি যে যখন এটা তখন করে ফেললে সবচেয়ে ভালো। হ্যাঁ অভয় রায়, তুমি হাত তুলছো, কিছু বলবা? জি স্যার। স্যার এই যে ফ্যাক্টর লিস্টের যে কমেন্টটা দেখালেন, ওখানে যে হুম। 1 গুলো আসছিল, ওগুলো কি মাল্টিপ্লিসিটি গুলোকে ডিনোট করছে? এটা তুমি ওই ফ্যাক্টর লিস্টের সিনট্যাক্সটা একটু ভালো করে দেখো। আমি এই মুহূর্তে পুরোপুরি ক্লিয়ার না, তুমি হচ্ছে ওই Okay, sir. ডকুমেন্টেশনে গিয়ে একটু ভালো করে খেয়াল করে দেখো, ওখানে ডিটেইলস লেখা আছে যে ফ্যাক্টর লিস্টের আউটপুট কি কি আউটপুট হিসেবে দিচ্ছে। ঠিক আছে? স্যার আর একটা কথা ছিল, আসলে না স্যার আমি আজকে একটু দেরি করে জয়েন হয়েছি, আপনি কি অ্যাটেন্ডেন্স নিয়েছেন? অ্যাটেন্ডেন্স তো অলরেডি আমি ক্লাসের? তোমাদের বলছি, অ্যাটেন্ডেন্স তো এই তোমরা কারা কারা মিটিং এ আসো সেটা তো অটোমেটিক্যালি রেকর্ডেড। সো স্যার আসলে আমি ভুলে গিয়েছিলাম ক্লাসের হ্যাঁ কথা। ইটস ওকে, সমস্যা নাই। তুমি জয়েন পরে করছো, বাট করছো তো তুমি হচ্ছে পরবর্তীতে লেকচারটা অবশ্যই দেখে নিবা, জি স্যার, রেকর্ডিংটা। ঠিক আছে? রেকর্ডিংটা হ্যাঁ, একটু দিয়ে দিন। আর কারো কোনো কোশ্চেন থাকলে করো, থ্যাংক না ইউ হলে স্যার। আজকে এই পর্যন্তই। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ।